আচ্ছা দেখো, লাস্ট ক্লাসে আমরা অ্যাকচুয়ালি ওই ইনস্ট্রুমেন্টেশন অফ ইউভি ভিজুয়াল স্পেকট্রোস্কোপিটা ডিসকাস করতে গিয়ে আমরা সোর্স অফ লাইট অলরেডি ডিসকাস করে ফেলেছিলাম, আর মনোক্রোমাটার যেটা সেটার ফিল্টার পার্টটা ডিসকাস করেছিলাম, মানে ফিল্টার কীভাবে মনোক্রোমাটার হিসেবে ব্যবহার হয়। আর এরপরে আমাদের আরও কিছু মনোক্রোমাটার আছে, সেগুলো ডিসকাস করবো, প্রিজম মনোক্রোমাটার, গ্রেটিং মনোক্রোমাটার। হ্যাঁ, এগুলো আমাদের একটু বলতে হবে আর কি। ঠিক আছে, তো এগুলো থেকে কোশ্চেন চলে আসতে পারে, যেহেতু তোমরা মানে নতুন নতুন কোশ্চেনটা সেট হচ্ছে, এখন কি ধরনের কোশ্চেন আসবে সেটা বলা মুশকিল আর কি। তো আমাদের সব ধরনের যত রকমের টপিক আছে সেগুলো আমাদের কভার করতে হবে, তার মধ্যে থেকে যে ধরনের কোশ্চেন আসবে সেটা করতে হবে আর কি। তো এখন ব্যাপার হচ্ছে যে মনোক্রোমাটার, সেখানে আমরা মূলত চার ধরনের মনোক্রোমাটার বলেছিলাম। একটা আমাদের ফিল্টার মনোক্রোমাটার, হ্যাঁ সেখানে ফিল্টার নিয়ে আমরা আগের দিন ডিসকাস করে ফেলেছি অলরেডি। তারপর প্রিজম মনোক্রোমাটার, আর তারপর হচ্ছে রিফ্র্যাকশন গ্রেটিং মনোক্রোমাটার আর ডিফ্র্যাকশন গ্রেটিং মনোক্রোমাটার। এই চার রকমের মনোক্রোমাটার ছিল, তাহলে একটা হয়ে গিয়েছে, আর তিনটে আমাদের বাকি রয়েছে, প্রিজম, ডিফ্র্যাকশন গ্রেটিং মনোক্রোমাটার আর রিফ্র্যাকশন গ্রেটিং মনোক্রোমাটার। আজকে আমরা শুরু করবো হচ্ছে প্রিজম মনোক্রোমাটার দিয়ে। তো হেডিং দাও প্রিজম মনোক্রোমাটার। প্রিজম মনোক্রোমাটার, প্রিজম মনোক্রোমাটার। হুম, আচ্ছা, প্রিজম, এই প্রিজমটা কি দিয়ে তৈরি? প্রথমত জেনারেলি প্রিজমটা গ্লাস দিয়ে তৈরি হয়। তাহলে ইট ইজ মেড আপ অফ গ্লাস, কাঁচের তৈরি হয় জেনারেলি। ঠিক আছে, তো কেমন দেখতে হয় প্রিজম আমরা সবাই জানি, যে প্রিজম একটা এইরকম ত্রিভুজ আকৃতি, পিরামিডাল। এখন যখনই এটার মধ্যে তুমি লাইট পাস করবে, মানে এখান থেকে একটা সোর্স অফ লাইট, সেটা যখন তুমি এখান দিয়ে একটা ন্যারো বিমের মধ্যে দিয়ে পাস করাবে, তখন সেটা কি হবে না, সেটা ডিফ্র্যাক্টেড হবে, মানে বা ডিসপার্সড হবে, এরকমভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে ডিসপার্সড হবে। ঠিক আছে, এভাবে ডিসপার্সড হবে। তো এই যে ডিসপারশন হলো, যখন তুমি এখানে রেডিয়েশনটা ছাড়ছো, সেখানে হোয়াইট লাইট সোর্স যদি ছাড়ো তুমি, তাহলে হোয়াইট লাইট সোর্স মানে সেখানে কি কি কালার আছে আমরা জানি। ভিপজিওর যে কালারগুলো হয়, যে কালার ব্যান্ডস, সে কালার ব্যান্ডস আছে, মানে 3600 থেকে 7800 এই পর্যন্ত প্রত্যেকটা ওয়েভলেন্থই এর মধ্যে আছে। এবার সেই হোয়াইট লাইটটা যখনই তুমি প্রিজমের মধ্যে দিয়ে পাস করাবে, প্রিজম কি করবে, সেটাকে ডিসপার্স করবে বা ভেঙে দেবে। ভেঙে দিয়ে তারা বিভিন্ন অ্যাঙ্গেলে তারা ডেভিয়েট করবে এবং বিভিন্ন কালারে তারা ব্যান্ড তৈরি করবে। এবার আমরা জানি যে যত বেশি এনার্জি, মানে এনার্জি যে যে ওয়েভলেন্থে যত এনার্জি বেশি যে ওয়েভের, তার অ্যাঙ্গেল অফ ডিসপারশন তত বেশি হয়। হুম, তাহলে এখন আমরা যদি বলি হোয়াইট লাইটের মধ্যে ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, তাহলে আমরা যদি এনার্জি কনসিডার করি, তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলে এনার্জি কি হয়? কমে। কমে। আর ল্যামডা বাড়ে, বা উল্টো গেলে এনার্জি। তাহলে এদের মধ্যে সবচেয়ে এনার্জেটিক হচ্ছে কে? ভায়োলেট। আর সবচেয়ে লেস এনার্জেটিক হচ্ছে আর রেড। তাহলে আমরা যদি বলি যে এটা যদি প্রিজম না থাকতো, তাহলে এটা সোজা এরকম ভাবে বেরিয়ে যেত, ঠিক কি না? তাহলে কোনো ডিফ্র্যাকশন হতো না বা ডিসপারশন হতো না। কিন্তু যখনই প্রিজমের মধ্যে যাবে, তখন কি হবে, এটা ডিসপার্স করবে, তাহলে সবচেয়ে বেশি এনার্জি সে বেশি অ্যাঙ্গেলে ভাঙবে। মানে এটা যদি আমি স্ট্রেট লাইন টানি, সবচেয়ে বেশি অ্যাঙ্গেলে ভেঙেছে এইটা,
তাই না? তাহলে অ্যাঙ্গেলে বেশি ভাঙবে যে বেশি এনার্জেটিক, তাহলে ভায়োলেট এটা হবে, ইন্ডিগো এটা হবে, ব্লু এটা হবে, গ্রিন এটা হবে, ইয়েলো এটা হবে, অরেঞ্জ এটা হবে, আর রেড সবার শেষে থাকবে। ঠিক আছে? তো আর এর হচ্ছে ল্যামডা সবচেয়ে বেশি হয়, ল্যামডা ম্যাক্স। আর ভায়োলেটের ল্যামডা মিন হয়। কেন? কারণ এনার্জি বেশি, ঠিক না? এনার্জি বেশি হয়। এবার এরকম লাইটকে তুমি কি করতে পারছো, হোয়াইট লাইটকে তুমি ডিসপার্স করতে পারছো বিভিন্ন ল্যামডাতে। এবার যখন এরকম ডিসপার্স করতে পারবে, এবার দেখো এখানে তুমি বিভিন্ন মনোক্রোমাটিক লাইট মোটামুটি তুমি পেয়ে গেলো, ভেঙে দিলে মানে তোমরা, তারা কি করলে, তারা বিভিন্ন ওয়েভলেন্থে ভেঙে গেল। এবার তোমার দরকার হয়তো একটা মনোক্রোমাটিক লাইট, তো তো একটা মনোক্রোমাটিক লাইট ধরো মনে তোমার তোমার গ্রিনটা দরকার। তাহলে গ্রিনটা দরকার মানে গ্রিনটাকে তুমি পাস করাবে। তাহলে কি করবে? তাহলে তুমি এখানে একটা এখানে একটা এখানে একটা এক্সিট স্লিট লাগাবে, এক্সিট স্লিট। এক্সিট স্লিট কি করে? এক্সিট স্লিট কি করে? সে একটা ছোট্ট ছিদ্র এখান দিয়ে, যেটা কিনা কেবলমাত্র একটা পার্ট অফ রেডিয়েশনকে পাস করতে দেবে, সবাইকে পাস করতে দেবে না। তাহলে যখনই তুমি এরকম একটা এক্সিট স্লিট, হ্যাঁ, সরু একটা এরকম ভাবে একটা ছিদ্র এরকম করা থাকবে, সেখান দিয়ে কি হবে, ওই একটা পার্টিকুলার লাইট রেইজই বের হতে পারবে। তাহলে সেখানে কি হলো, তোমার এই এক্সিট স্লিট দিয়ে কোন লাইটটা বেরোচ্ছে? গ্রিন লাইটটা। তার মানে তোমার ধরো কোনো স্যাম্পেলের মধ্যে দিয়ে গ্রিন লাইট পাস করাতে হবে, তাহলে তুমি এক্সিট স্লিটের মধ্যে দিয়ে গ্রিন লাইটটাকে পাস করাবে। এবার এই এক্সিট স্লিটটাকে তুমি যদি আপ ডাউন করো এদিকে বা এদিকে, তাহলে দেখো তুমি কিন্তু ওয়েভলেন্থ চেঞ্জ করতে পারছো। মানে তোমার ধরো ইয়েলো দরকার, তাহলে এক্সিট স্লিটটা কি করবে, নিচের দিকে নামাবে। তাহলে নিচের দিকে নামালে কি হবে, ইয়েলো পাস করবে। আরো নিচে নামালে অরেঞ্জ পাস করবে। আরো নিচে নামালে রেড পাস করবে। তাহলে বাকিগুলো কিন্তু ব্লক হয়ে যাবে। তাহলে তোমার যেটা দরকার সেই জায়গাটায় তুমি যদি এটা এক্সিট সিটটাকে তুমি কি করো, মনিটরিং করো, তাহলে সেখানে কি হবে, তুমি সেরকম ভাবে তুমি সেই লাইটটাকে পাস করাতে পারবে। তাহলে প্রিজমের মাধ্যমে কি হচ্ছে, আমরা লাইটটাকে ডিসপার্স করে আমরা সেখানে যেটা দরকার আমাদের সেই লাইটটা কিন্তু আমরা এক্সিট সিট দিয়ে পাস করাতে পারছি। ওকে, তো এটাকে আমরা মনোক্রোমাটা হিসেবে ব্যবহার করতে পারি কি পারি না, কি মনে হয় এভাবে? হ্যাঁ, পারবো। হ্যাঁ, তাহলে এইভাবেও কিন্তু মনোক্রোমাটার হিসেবে ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমরা কিন্তু এখান থেকে জানলাম যে মনোক্রোমাটা হিসেবে প্রিজম ব্যবহার হতে পারে। যদিও এটা খুব ভীষণভাবে ইউজফুল নয়, কারণ এর বেশ কিছু ড্রব্যাকস আছে, তবুও আমরা এটাকে মনোক্রোমাটা হিসেবে ব্যবহার করতে পারি। ঠিক আছে? তো ছবিটা আঁকো। তাহলে কি হবে, the beam of light is passed through the prism and it resolves the beam of light into different wavelength, into different wavelengths, সেখানে ভেঙে যাবে। আর কি বলা হয়েছে, যত বেশি এনার্জি মানে ল্যাম্বডা তত কম, তাহলে বেশি এনার্জি বেশি ভাঙবে, মানে বেশি বাঁকবে, তার মানে যত কম ওয়েভলেন্থ হবে তত বেশি বাঁকবে। অল্টারনেটিভলি বলতে পারি আমরা যে এনার্জি যত বেশি তত সে বেশি অ্যাঙ্গেল অফ ডিসপারশন হবে। তার মানে ল্যাম্বডা যত কম তত অ্যাঙ্গেল অফ ডিসপারশন হবে। তার মানে ওয়েভলেন্থের টার্মে যদি বলি, যত শর্টার ওয়েভলেন্থ হবে তত বেশি কি হবে, অ্যাঙ্গেলে সে ভাঙবে, রিফ্র্যাক্টেড হবে। তাহলে শর্টার ওয়েভলেন্থ shorter wavelengths are refracted more strongly than longer lambda.
বা লঙ্গার ওয়েভলেন্থ। ওকে, তাহলে এইভাবে আমরা the dispersed light is then focused into the exit slit and used in experiment. এক্সপেরিমেন্টে তুমি এটাকে ব্যবহার করতে পারবে। The dispersed light is then focused into the exit slit and used in experiment. ওকে, তাহলে এইভাবে আমরা মনোক্রোমাটা হিসেবে এটাকে ব্যবহার করতে পারি। ঠিক আছে, ওকে। লিখেছ? হ্যাঁ দাদা। এরপরে হচ্ছে ট্রান্সমিশন গ্রেটিং। ট্রান্সমিশন গ্রেটিং মনোক্রোমাটার, এটা হেডিং দাও। এটা আর একটা টাইপ অফ মনোক্রোমাটার। আচ্ছা, ট্রান্সমিশন মানেই হচ্ছে সবসময় মনে রাখবে যে সেটা যেটা মনোক্রোমাটা তাকে ভেদ করে যাবে। হ্যাঁ, ট্রান্সমিশন। আচ্ছা, কি হয় না, এই ট্রান্সমিশন গ্রেটিং মনোক্রোমাটারটা এটাও গ্লাসের তৈরি, ট্রান্সপারেন্ট গ্লাস। ইট ইজ মেড আপ অফ ট্রান্সপারেন্ট গ্লাস। এটা ট্রান্সপারেন্ট গ্লাসের দিয়ে তৈরি। হ্যাঁ, স্বচ্ছ কাঁচ সেটা দিয়ে তৈরি। আচ্ছা, কিরকম ভাবে এটা হয় দেখবে। ট্রান্সপারেন্ট গ্রেটিংটা দেখতে এইরকম, কাঁচের কিন্তু এইরকম ভাবে তাদের একটা প্রান্ত এরকম ভাবে খাঁজ খাঁজ করা থাকে করাতের মতো, এবং এটা খুবই সূক্ষ্ম। কারণ এই সূক্ষ্মটা কিরকম, মানে একটা মিলিমিটার ডিস্টেন্সের মধ্যে প্রায় 100 থেকে শুরু করে 3000 ন্যানোমিটার, এই সরি 3000 টা গ্রুপস, মানে এই যে একটা গ্রুপস বলা হয় এগুলোকে, এই যে খাঁজগুলো একটা, এগুলো একটা গ্রুপস। এরকম একটা মিলিমিটারে 100 থেকে শুরু করে 3000 পর্যন্ত গ্রুপস থাকতে পারে। ঠিক আছে, তো এতটাই সূক্ষ্ম আর কি, খুব কাছাকাছি আর কি। তো এরকম কাঁচের এরকম একটা গ্রুপস থাকে। এবার কি হয়, লাইটটা কি করা হয়, লাইটটা রেসটা এদিক থেকে পাস করানো হয় অপোজিট সাইড থেকে। মানে এইভাবে লাইট পাস করানো হয়, এইভাবে লাইট পাস করানো হয়। ঠিক আছে, তাহলে লাইট যদি এভাবে পাস করানো হয়, এবার দেখো যখন এই কাঁচটাকে সে এইখানে এই থেকে, এইটা তো পিছনেটা ফ্ল্যাট, কিন্তু তারপরে যখন এটাকে কাঁচের এই প্রান্তে চলে আসবে ডান দিকে, তখন দেখো এটা এই রকম, তাই না? তো এই রকম যদি হয়, তাহলে এইখানে দেখো এ ডিসপার্স করবে এই সারফেস থেকে। কি হবে না, এরকম ভাবে সে ভেঙে যাবে, এরকম ভাবে ভেঙে যাবে। আবার এইখানে গিয়ে এ আবার এরকম ভাবে ডিসপার্স করবে। আবার এখানে গিয়ে এ এরকম ভাবে ডিসপার্স করবে। এখানে গিয়ে এ এখানে গিয়ে এরকম ডিসপার্স করবে।
তো এইরকম দেখো প্রত্যেকটা ওয়েভ, এখানে দেখো এক একটা ওয়েভ রেস, সেখানে ধরো বেশ কয়েকটা ওয়েভ লেন্থ আছে যেগুলো এইখান দিয়ে পাস করবে, এটা প্রত্যেকটা এক একটা ইউনিট এক একটা প্রিজমের মতো কাজ করবে। তো এক একটা ইউনিট যদি একটা প্রিজমের মধ্যে কাজ করে, তাহলে প্রত্যেকটা লাইট রেসকে কি করবে, সে ডিফারেন্ট অ্যাঙ্গেলে ভেঙে দেবে, তাই না? তাহলে প্রত্যেকটা লাইটকে যদি এরকম ভেঙে দেয়, তার মানে কি অতি সূক্ষ্ম আমরা ওয়েভ লেন্থ পাবো এখানে আলাদা আলাদা করে। তাহলে এই যে গ্রুপসের এখানে এসেই সে কি হচ্ছে না, ভেঙে যাচ্ছে। এগুলোকে বলা হয় কি, এক একটা গ্রুপস। হুম। তো এইগুলো প্রত্যেকটাই যে এক একটা ইউনিট এক একটা গ্রুপস, এরা প্রত্যেকটা এক একটা প্রিজমের মতো বিহেভ করে। তবে যখনই লাইটটা এখানে পাস হবে, এই প্রত্যেকটা জায়গায় এখান থেকে অ্যাঙ্গেল থেকে না ডেভিয়েট করে যাবে। তোমরা নেটে যদি সার্চ করো, দেখবে ট্রান্সমিশন গ্রেটিং মনোক্রোমাটার বলে যদি সার্চ করো, সেখানে দেখবে অনেক ভিডিও পাবে বা ইমেজ পাবে, সেখানে দেখবে কালারফুল ইমেজ, সেখানে আরো পরিষ্কারভাবে বুঝতে পারবে যে কিভাবে লাইটটা ডিসপার্স হয়ে এখানে দেখবে কালারফুল রে তৈরি করবে। এক একটা কালারফুল রে যখন তৈরি করবে, তার মানে তুমি বুঝতে হবে এখানে কিন্তু ডিফ্র্যাকশন হয়েছে। হ্যাঁ। তো যেহেতু এখানে লাইট ট্রান্সমিটেড হয়েছে, এটা লাইট ট্রান্সমিটেড মানে ভেদ করে চলে গিয়েছে, তাই জন্য এটাকে বলা হয় ট্রান্সমিশন গ্রেটিং মনোক্রোমাটার। ঠিক আছে? তো এইভাবে আমরা বিভিন্ন লাইট পেতে পারি। তার মানে এটাকে যদি আমি খুব জুম করে ছবিটা দেখ, মানে একটা একটা গ্রুপসকে যদি আমরা দেখাই, একটা গ্রুপসকে আমরা যদি দেখাই, তাহলে কি হবে, একটা লাইট রেজ এখানে এলো, এসে কি হবে, এরকম ভাবে ভেঙে যাবে, লাইট রেজটা এইভাবে ভেঙে যাবে। ঠিক আছে? দ্যাট ইজ মনোক্রোমাটিক হয়ে যাবে। তো লাইট ডিসপার্স করা মানেই কি হলো, পলিক্রোমাটিক লাইটটাকে ভেঙে আমরা মনোক্রোমাটিক করতে পারলাম। তাহলে এটা কে করলো, ট্রান্সমিশনের মাধ্যমে করলাম, কাঁচের ট্রান্সমিশনের মাধ্যমে। তো এটাকে বলা হয় ট্রান্সমিশন গ্রেডিং মনোক্রোমাটার। তাহলে এখানে আমাদের যে কথাগুলো লিখতে হবে সেটা হচ্ছে এইরকম, সেটা হচ্ছে অন ট্রান্সপারেন্ট গ্লাস, on transparent glass, equidistant equidistant groups are formed. Equidistant groups are formed. ঠিক আছে? এর প্রত্যেক কি বলেছিলাম আমরা, গ্রুপস করা থাকবে, the number of groups is 100 to 3000 পার মিলিমিটার। 1 মিলিমিটারে 100 থেকে 3000টা গ্রুপস থাকতে পারে। ঠিক আছে? আচ্ছা, কিভাবে কাজ করে এটা, ওয়ার্কিংটা কি হবে এটা? ওয়ার্কিংটা হচ্ছে হোয়েন, যেটা বললাম আর কি, হোয়েন light is striked on the transmission grating, transmission grating, each group behaves as a prism. এক একটা গ্রুপ এক একটা প্রিজমের মতো বিহেভ করবে। তাহলে প্রত্যেক, আমরা এর আগেরটাই দেখলাম প্রিজম, একটা প্রিজম কিভাবে ডিসপার্স করে। প্রত্যেকটা গ্রুপ যদি প্রিজমের মতো বিহেভ করে, তাহলে এরকম 3000টা যদি গ্রুপ থাকে, তাহলে লাইটকে প্রচুর পরিমাণে ছোট ছোট ওয়েভলেন্থে ভেঙে দেবে, যার ফলে আমরা খুব দারুণ রকমের মনোক্রোমাটিক লাইট আমরা পেতে পারি। ঠিক আছে? এবার তারপরে এখানে আমাদের ডান সাইডে কি থাকবে, ডান সাইডে এক্সিট স্লিট থাকবে, যেটা আমার দরকার সেটা মতো করে আমি এক্সিট স্লিট দিয়ে পাস করাতে পারবো, পাস করি আমি এক্সপেরিমেন্টে ব্যবহার করতে পারবো। ক্লিয়ার? হ্যাঁ দাদা। তাহলে কি হবে, তাহলে লাইট ইজ ট্রান্সমিটেড, light is transmitted from each groups two types of interference occur.
এটা না লিখলেও হবে, ইন্টারফারেন্স নিয়ে আমাদের এখানে ব্যাপারটা আলোচনা করার দরকার নেই কোনো। কারণ এখানে ইন্টারফারেন্স মানে অ্যাকচুয়ালি এই যে লাইটটা আছে না, এই লাইটটা এখান থেকে যখন লাইটটা আসবে এটার, আর এটা যখন এখানে ক্রস করবে, তখন এই দুটো ওয়েভ, তো দুটো ওয়েভের মধ্যে একটা ইন্টারফারেন্স হবে। এবার দুটো ওয়েভ যদি ইন্টারফেয়ার করে তাহলে দু রকম হতে পারে। একটা হচ্ছে কনস্ট্রাকটিভ, মানে এই যে কনস্ট্রাকটিভ দুটো যদি এইভাবে সমানভাবে পড়ে, তাহলে এর অ্যামপ্লিচিউড কি হয়ে যাবে, নেট অ্যামপ্লিচিউডটা বেড়ে যাবে, তাই না? আর যদি এই যে দুটো ক্রস করছে যেটা, সেটা যদি একটা এরকম হয় আর একটা যদি এইরকম হয়, তাহলে এদের মধ্যে কি হবে, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে। তার মানে আলটিমেটলি লাইটটা কিরকম হবে, এর ইন্টেন্সিটিটা কমে যাবে। তাহলে দ্যাট ইজ কল ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। আর যদি একইভাবে মানে পজিটিভ পজিটিভ যদি হয়, তাহলে কি হবে, পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ, তাহলে কি হবে, সেটা হবে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। এই দুটো জিনিস হতে পারে, তো এগুলো আমাদের এখানে যদিও লাগবে না, এটা না লিখলেও চলবে আর কি। তো ব্যাপারটা হচ্ছে যে তাহলে ওয়ার্কিংটা হচ্ছে এইরকম, ঠিক আছে? ওকে, তাহলে এই হচ্ছে ব্যাপার তাহলে। স্যার, হ্যাঁ, বলছি কনস্ট্রাকটিভ আর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স কি বলেন? মানে ব্যাপারটা হচ্ছে যে এই যে দুটো লাইট রেস, তো মানে ধরো দুটো, প্রত্যেকটা তো একটা প্রিজম, তাহলে প্রত্যেকটা প্রিজম যদি হয়, প্রত্যেকটা প্রিজমই লাইট ডিসপার্স করছে। এবার এবার যে কোনো একটা, ধরো আমি এই জায়গাটা দেখাই, ধরো ধরো এই লাইটটা এই সোজা এখান থেকে এটা বেরিয়ে গেল, তো আর এই লাইটটা এখান থেকে সোজা এটা বেরিয়ে গেল। তার মানে লাইট তো ওভারল্যাপ করবে না, দুটো লাইট ওয়েভ তো ওভারল্যাপ করবে, এটা তো খুব ক্লোজ প্রক্সিমিটিতে আছে। কারণ লাইট যদি ওভারল্যাপ করে, তার মানে লাইট ইজ নাথিং বাট ওয়েভ, তো ওয়েভ, তাই না? এগুলো তো ওয়েভ। তো যখনই এরকম ভাবে তারা ইন্টারফেয়ার করবে, তার একটার উপর আরেকটা ওভারল্যাপ হবে, তখন কি হবে, তাদের ইন্টারফেয়ারেন্সটা দু রকম হতে পারে। একটাকে বলা হয় কনস্ট্রাকটিভ, মানে অ্যাডিটিভ, আর আরেকটাকে বলা হয় ডিস্ট্রাকটিভ, মানে হচ্ছে কি সাবট্রাকটিভ যেটাকে বলা হয়। তাহলে কনস্ট্রাকটিভ আর ডিস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্সগুলো কি, তার মানে ধরো দুটো ওয়েভ, তো দুটো ওয়েভ আসছে, দুদিকে ক্রস করছে, একটা হচ্ছে এইরকম আছে, একটা এই আছে, প্লাস মাইনাস প্লাস। এবার আর একটা ওয়েভ, সেও একই রকম ভাবে এরকম প্লাস মাইনাস প্লাস। এবার দুটো যদি একই রকম একই সঙ্গে, এদের মধ্যে যদি পাথ ডিফারেন্স না থাকে কোনো, তার মানে এই পজিটিভ সাইডটা এর পজিটিভ সাইডের সঙ্গে ম্যাচ করে যায়, আর এর নেগেটিভ সাইডটা এর নেগেটিভ সাইডের সঙ্গে ম্যাচ করে যায়, তাহলে আলটিমেটলি যে ওয়েভটা হবে সেটা কি হবে, তার অ্যামপ্লিটিউডটা বেড়ে যাবে না? এটা তো আমরা সেই এমও পড়ার সময় পড়েছি, বা তোমরা সাউন্ড ওয়েভ লাইট ওয়েভের সময় পড়েছো। দুটো সমজাতীয় যদি ওয়েভ যদি একই সঙ্গে তাদের পাথ লেন্থটা যদি জিরো হয়, তাহলে কি হবে, তারা একদম ওভারল্যাপ করে যাবে। তাহলে ওভারল্যাপ করে গেলে তাদের আলটিমেটলি তাদের কি হবে, তাদের অ্যামপ্লিটিউডটা বেড়ে যাবে। কিন্তু যদি এমন হয় যে একটা ওয়েভ সে এইরকম আছে, আর আরেকটা ওয়েভ ঠিক অপোজিট আছে, তাহলে কি হবে, তাহলে এটা প্লাস এটা মাইনাস, তাহলে আলটিমেটলি এর রেজাল্ট্যান্ট কি হবে, রেজাল্ট্যান্টটা কমে যাবে। তাহলে সেটাকে বলা হবে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, কমে গেল। আর এটা আগেরটা হয়ে গেল কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। ঠিক আছে, এটা হবে আর কি, মানে ইন্টেন্সিটির পার্থক্য হয়ে যাবে আর কি। ওকে, হ্যাঁ স্যার, ঠিক আছে। স্যার, হ্যাঁ বলো। স্যার বলছি এটা তো লাইটটা ভেঙে যাচ্ছে, তাহলে মনোক্রোম কিভাবে হচ্ছে? মানে এটাও লাইটটা কি ভেঙে এক্সিট যাচ্ছে, স্লিট দিয়ে? হ্যাঁ লাইটটা ভেঙে যাচ্ছে তো। এবার আমার দরকার, ধরো কোনো একটা লাইট, এর মধ্যে তো প্রচুর, এখানে ধরো যখন লাইট সোর্স থেকে তুমি লাইট ছাড়ছো, এখানে এটা তো এদিকটা লাইট সোর্স, হ্যাঁ ঠিক তো। তাহলে লাইট সোর্স থেকে যখন লাইটে ছাড়ছো, সেখানে তো অনেকগুলো লাইট আছে না, এর মধ্যে অনেকগুলো ওয়েভলেন্থ আছে তো না। এবার অসংখ্য ওয়েভলেন্থ আছে, তো অসংখ্য ওয়েভলেন্থ যখন আছে, তাকে তো আমার তো একটা ওয়েভলেন্থ চাই। তো এবার যখনই তুমি এই ধরো লাইট রেসগুলোর মধ্যে ছাড়বে, তখন এগুলোকে ভেঙে গেল, মানে কি ডিফারেন্ট ওয়েভলেন্থ, ল্যামডা 1, ল্যামডা 2, ল্যামডা 3, ল্যামডা 4, ল্যামডা 5 এভাবে ভাঙছে তো। এবার আমার কোনটা দরকার, আমার ধরো ল্যামডা 2টা দরকার। তাহলে আমি কি করব, এটাকে এরকমভাবে পাস করাবো। এবার এখানে কি করবো, আমার এক্সিট স্লিট থাকবে, এক্সিট স্লিটের মধ্যে দিয়ে এটা পাস করে যাবে, তাহলে আমরা ল্যামডা 2টা পেয়ে যাবো। আমরা এক্সপেরিমেন্টে ল্যামডা 2কে স্যাম্পলের মধ্যে দিয়ে পাস করাবো। ক্লিয়ার? যখন তোমার যখন তোমার কি হ্যাঁ দরকার, স্যার। যখন ল্যামডা 3 দরকার, তাহলে এক্সিট স্লিটটা কি করবে, ওর নিচে নামিয়ে নিয়ে চলে আসবে, একটু নিচে নামিয়ে নিয়ে চলে আসবে, তখন কোনটা পাস করবে, ল্যামডা 3 পাস করবে। ল্যামডা 3। হ্যাঁ। আরো নিচে নামালে ল্যামডা 4, না এবারে তোমার এখানে জাস্ট ক্যালিব্রেট করে তোমাকে দেখতে হবে
যে কোন ল্যামডাটা আমাকে এখান থেকে পাস করাতে হবে, সেই মতো করে তোমাকে স্ক্যানিং করে দেখতে হবে যে কোন ল্যামডাটা আমার দরকার, তাহলে সেই ল্যামডাটাকে আমি পাস করাতে পারবো। তাহলে এগুলো প্রত্যেক যে লাইটে ভেঙে গেল, প্রত্যেকটা একটা মনোক্রম, এটা একটা মনোক্রোমাটিক। মনোক্রোমাটিক মানে কি, একটাই ওয়েভলেন্থ থাকবে, ঠিক আছে। কিন্তু এখানে যখন এই যে সোর্স যেটা ছাড়ছো, এখানে তো একটা ওয়েভলেন্থ নেই, এটা একটা গুচ্ছ, একটা কালেকশন অফ লাইট আছে, লাইট ওয়েভ। এবার সেটাকে তুমি ডিসপার্স করছো মানে ভাঙছো, ভেঙে এক একটা সিঙ্গেল ওয়েভলেন্থে বার করছো, তাহলে মনোক্রোমাটিক হয়ে গেল। তাহলে বাঁ দিকে পলিক্রোমাটিক, ডান দিকে যেটা বেরোচ্ছে সেটা মনোক্রোমাটিক। বুঝতে পেরেছো না, কনফিউশন আছে কোনো? হ্যাঁ স্যার, বুঝেছি। হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল আমাদের ট্রান্সমিশন গ্রেটিং মনোক্রোমাটার। ওকে। আচ্ছা, সিম্পলি এগুলো তোমাদের খুব বিশাল কিছু ব্যাপার স্যাপার নয়, বা এগুলো পুরোটাই ফিজিক্সের ব্যাপার, কিন্তু তোমাদের যদিও আমার মনে হয় না এত মানে ভেঙে ভেঙে কোশ্চেন করবে। আমার মনে হয় জাস্ট নামগুলো তোমাদের কাছে চাইবে, যে কি কি মনোক্রোমাটিক ব্যবহার করা হয়, বা কি কি সোর্স অফ লাইট আমরা ব্যবহার করি। এইগুলো তোমাকে নামগুলো হয়তো জানতে চাইতে পারে, কারণ আমি এখনো পর্যন্ত আমরা তো জাস্ট একটা ইয়ারের কোশ্চেন পেয়েছি। আমরা আরো দু এক বছর গেলে তবে আইডিয়া করতে পারবো যে ঠিক কোন কোন পোর্শন থেকে কোশ্চেনটা আসতে পারছে আর কি। হ্যাঁ, এখন আমাদের সবই পড়তে হবে এবার, তার মধ্যে থেকে যেগুলো কোশ্চেন আসবে আসবে আর কি। হুম। তো এইটা হচ্ছে ব্যাপার। তো প্রত্যেকটা নামগুলো তো জানছি, প্লাস একটু পরিচিতি আমাদের একটু থাকলে ভালো হয়। তাহলে আমরা জিনিসগুলো কিভাবে কাজ করে সেগুলো একটু জানতে পারবো আর কি। হ্যাঁ, জাস্ট এইটুকু এইটুকু জানলেই হবে। আচ্ছা, এবার হচ্ছে ডিফ্র্যাকশন গ্রেটিং মনোক্রোমার। ডিফ্র্যাকশন গ্রেটিং মনোক্রোমাটা, ডিফ্র্যাকশন গ্রেটিং মনোক্রোমাটাটা একদম সিম্পল। মানে ডিফ্র্যাকশন গ্রেটিং মনোক্রোমাটাটা অ্যাকচুয়ালি এটা কি জানো, এটা হচ্ছে একটা মেটালিক, হ্যাঁ মেটালিক গ্রুপস থাকবে এখানে। তো ডিফ্র্যাকশন গ্রেটিংটা কিরকম হয় আমি তোমাকে একটু ছবি আঁকে দেখাই। আমরা প্রথমে একবার ছবি এঁকেছিলাম এটার। সেটা হয় কি, মানে এইরকম এই একই রকম আগেরটার মতোই এরকম ভাবে তার গ্রেটিং থাকে, মানে গ্রুপস থাকে, এরকম গ্রুপস থাকে, ঠিক আছে। এবার এইটা হয় ট্রান্সপারেন্ট নয়, মানে গ্লাস না, এটা হয় মেটালিক। তাহলে মেটালিক হলে কি হবে, এখানে কি লাইট পাস করবে? দাদা। লাইট পাস করবে না। কি করা হ্যাঁ, কি করা হয় জানো তো, মানে এটা জাস্ট এরকম একটা ধরো প্লাস্টিক বক্স থাকে। হ্যাঁ, প্লাস্টিক বক্স থাকে। এবার এই প্লাস্টিক বক্সের দুটো প্রান্ত থাকে, একটা হচ্ছে এন্ট্রান্স স্লিট, আর একটা হচ্ছে এক্সিট স্লিট। এটা হয়ে গেল কি, এন্ট্রান্স স্লিট, একটা এক্সিট স্লিট, মানে একটা দিয়ে আলো ঢুকবে, একটা দিয়ে আলো বেরোবে। এবার কি হয়, তুমি যখন এন্ট্রান্স স্লিট দেখছো, তাহলে এন্ট্রান্স স্লিট মানে লাইটটা প্রবেশ করবে এর ভিতরে, তাই না? লাইটটা এখান দিয়ে প্রবেশ করবে, এইভাবে এলো। তাহলে লাইটটা এই পথ দিয়ে ঢুকলো, হ্যাঁ, যেটা আমাদের কি পলিক্রোমাটিক লাইট। এটা কি বেরোবে, ঢুকবে কি পলিক্রোমাটিক লাইট। হ্যাঁ, পলিক্রোমাটিক লাইট। আর এইটা যেটা তুমি ঢুকছে যে পথটা দিয়ে, সেটা কি বলা হবে, এন্ট্রান্স স্লিট, এন্ট্রান্স স্লিট। আচ্ছা, এবার কি করা হবে, এখানে একটা ওই কলিমেটিং ডিভাইস থাকবে, দ্যাট ইজ মিরর থাকবে। হ্যাঁ, মিরর থাকবে। তো মিরর কি করবে, এটাকে রিফ্লেক্ট করবে। রিফ্লেক্ট করে এটা জাস্ট, দাঁড়াও, এটা জাস্ট, সরি, এটা জাস্ট এরকম গ্রুপসে গিয়ে এটা এখানে গিয়ে অ্যাটাক করবে। এবার এটা এই যে মেটালের খাঁজগুলো থাকছে, গ্রুপসগুলো থাকছে, এগুলো খুব স্বচ্ছ, এবং এইগুলো খুব ছুচালো আর কি। তো ঠিক এটা যখন এই গ্রুপসের এখানে গিয়ে স্ট্রাইক করবে, তো স্ট্রাইক করার সঙ্গে সঙ্গে কি হবে জানো তো, মানে এটা স্ট্রাইক করার সঙ্গে সঙ্গে যেহেতু এটা সমতল নয়, তাহলে এটা কি হবে, এরকম ভাবে এটা ডিফ্র্যাক্ট করে যাবে, এইভাবে ডিফ্র্যাক্ট করে যাবে, ঠিক আছে। তো এইভাবে যখনই ডিফ্র্যাক্ট করে যাবে, এবার দেখো, যখন তোমার কোন লাইটটা দরকার, এখানে বিভিন্ন ওয়েভলেন্থের লাইট আছে, বিভিন্ন ওয়েভলেন্থের লাইট আছে। এবার ধরো তোমার এই লাইটটা দরকার, এই লাইটটা তোমার দরকার, তুমি কি করবে, তোমার এখানে একটা কি থাকবে, এখানে
জাস্ট এখানে একটা এরকম ভাবে স্লিট থাকবে, সেই স্লিটটা কেবলমাত্র একটা ওয়েভলেন্থকে পাস করতে দেবে। তো এই স্লিটটা কি করবে, এখানে যখনই থাকবে তখন এখানে একটা মিরর থাকবে, আবার এই মিররটা কি করবে, আবার এখান থেকে জাস্ট এটা এখান দিয়ে এক্সিট হয়ে যাবে। তাহলে এইটা হয়ে গেল এক্সিট স্লিট। এক্সিট স্লিট। আর এই যে যেটার মাধ্যমে এটা জাস্ট ডিফ্রাক্টেড হয়েছে, এটা কিন্তু রিফ্রাকশন হয়নি। রিফ্রাকশন আর ডিফ্রাকশনের মধ্যে পার্থক্য আছে। তাহলে এখানে কিন্তু জাস্ট প্রতিফলিত হয়েছে, তো প্রতিফলিতের সঙ্গে ডিফ্রাকশন, আর যদি ভেদ করে চলে যায় দ্যাট ইজ রিফ্রাকশন। আগেরটা আমরা কি করেছি, আগেরটা দেখো ভেদ করে চলে গিয়েছে, তারপরে কাঁচের ছিল, দ্যাট ইজ রিফ্রাকশন গ্রেটিং। আর এটা কি করেছে, যেহেতু এটা প্রতিফলিত হচ্ছে, দ্যাট ইজ ডিফ্রাকশন গ্রেটিং। তো এইরকম ভাবে আমরা লাইটকে ডিসপার্স করতে পারছি, হ্যাঁ, ভাঙতে পারছি। ভেঙে যেটা দরকার সেটাকে আমি স্লিটের মধ্যে দিয়ে পাস করাবো, করিয়ে বের করে দেবো। তাহলে এইটা হয়ে গেল আমাদের ডিফ্রাকশন গ্রেটিং। এটা হয়ে গেল ডিফ্রাকশন গ্রেটিং। এবার আমার যেটা দরকার, যে লাইটটা দরকার, সেই রকম ভাবে আমি এই স্লিটের মধ্যে দিয়ে পাস করাবো। বা আমি যদি ডিফ্রাকশন গ্রেটিংটাকে রোটেট করাই, হ্যাঁ, ডিফ্রাকশন গ্রেটিংটাকে রোটেট করাই, তাহলে সেই মতো করে আমি লাইটটাকে মিররে ফেলতে পারবো। মিররে ফেলে আমরা এটাকে এক্সিট স্লিট দিয়ে বার করে দিতে পারবো। ঠিক আছে? তো এই যেটা বেরোচ্ছে সেটাকে কি বলবো আমরা, মনোক্রোমাটিক। মনোক্রোমাটিক লাইট। ঠিক আছে? তো এইভাবেও আমরা কিন্তু পলিক্রোমাটিক লাইটকে মনোক্রোমাটিক লাইটে পরিণত করতে পারি বাই দ্য ইউজ অফ ডিফ্রাকশন গ্রেটিং। ঠিক আছে? তো এখানেও এগুলো কি হবে, এগুলো হচ্ছে তোমার সেই গ্রুপস। ঠিক আছে? এগুলোকে মিরর, এটাও মিরর, লিখে দাও। হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, তো এটা হচ্ছে জাস্ট ডিফ্রাকশন গ্রেটিং। এখান থেকে আমরা লাইটকে ডিসপার্স করতে পারি, ডিসপার্স করে আমরা পলিক্রোমাটিক লাইট থেকে মনোক্রোমাটিক লাইটটাকে পেতে পারি। এভাবেও আমরা মনোক্রোমাটিক হিসেবে এটাকে ব্যবহার করতে পারছি। আচ্ছা, এটা সম্বন্ধে আমরা বিশেষ কিছু লিখছি না, এটা দেখবে আমরা স্টাডি মেটেরিয়ালে যেটা দেবো সেখান থেকে পড়ে নেবে। এই জায়গাটার সম্বন্ধে একটু লেখা আছে, এই জাস্ট এটাকে একটু বিবরণ দেওয়া রয়েছে। এটা যে একটু বড় সড়ো লেখা বলে আমি আর এখানে লিখছি না, জাস্ট এটাকে আমরা ব্যাখ্যা করলাম। বলো এটাকে কারো কনফিউশন আছে কিনা বলো, তাহলে আমি এটাকে আবার একটু রিপিট করবো। না না, ঠিক আছে। তাহলে সিম্পলি ব্যাপারগুলো একদমই সিম্পল, কিছুই নেই। হ্যাঁ, ওকে। তাহলে আমাদের মনোক্রোমাটিক হয়ে গেল, মানে মনোক্রোমাটার হয়ে গেল। তাই পরীক্ষার সময় জাস্ট তোমাদের কাছে জানতে চাইবে লাইট সোর্স গুলো, কয়েকটা নাম টাম জানতে চাইতে পারে, বা খুব জোর হলে তাদের একটা দুটো হয়তো বিবরণ জানতে চাইতে পারে, যে তাদের কিভাবে কাজ করে টরে এটা ওটা। বা তোমাকে ওই এক একটা যে কোনো ডিফ্রাকশন গ্রেটিং কি বলে একটা 2 নম্বরের কোশ্চেন আসতে পারে, যে জানি না কিরকম ভাবে আসবে কোশ্চেনটা, তবে এর মধ্যেই ঘুরবে কোশ্চেনগুলো, বুঝেছো? এখান থেকে আর ডিফিকাল্টি লেভেলে কিছু কোশ্চেন তোমাদের আসবে না, কারণ এর পরে ঢুকে গেলে পুরো ফিজিক্স চলে আসবে, যে লাইট লাইট চ্যাপ্টারের যে ফেনোমেনা পুরো সেটা আসবে, সেগুলো নিয়ে তোমাদের অত ডিটেলসে যাবে না। সুতরাং তোমাদের এইটুকুতেই তোমাদের কাফি। আচ্ছা, এরপরে আমাদের যেটা হচ্ছে সেটা এরপরে মনোক্রোমাটার পরে সেটা হচ্ছে সেল। তাই তো আমাদের কে থাকে মনোক্রোমাটার পরে, আমাদের লাইট, দেখো মনে করো সেই সিঙ্গেল বিম আর ডাবল বিম স্পেকট্রোফটোমিটার। সিঙ্গেল বিম হোক আর ডাবল বিম হোক, প্রথমে কি করে, লাইট সোর্স থেকে লাইট ছাড়ে। এবার লাইট সোর্স থেকে যখন লাইটটা ছাড়ে সেখানে কিন্তু একাধিক ওয়েভলেন্থের লাইট থাকে, যেহেতু পলিক্রোমাটিক। তো এবার সেটাকে কি করা হয় না, স্যাম্পেলের মধ্যে যেহেতু একটা লাইটই পাস করাতে হবে, তাই জন্য সেটাকে মনোক্রোমাটারের মধ্য দিয়ে পাস করাতে হয়।
তো মনোক্রোমাটের মধ্যে পাস করলে কি হয়, যে পলিক্রোমাটিক লাইটগুলো যে বিভিন্ন ওয়েভলেন্থ তার মধ্যে আছে সেগুলো বেশি সবগুলোকে ব্লক করে কেবলমাত্র একটা লাইটকে সে পাস করায়। এবার এই একটা লাইট যেটা পাস করালো সেটাই কেবলমাত্র স্যাম্পেলের মধ্যে দিয়ে পাস করবে। তো এই যে মনোক্রোমাটার যেটা পাস আমরা পড়ে ফেললাম, মনোক্রোমাটার থেকে লাইট পাস হয়ে গেল, এরপরে এবার সেটা কোথায় স্ট্রাইক করবে, এটা স্ট্রাইক করবে সেলে, মানে স্যাম্পেল সেল বা রেফারেন্স সেল যেটা আর কি, সেই সেলে গিয়ে অ্যাটাক করবে। এই সেল থেকে ট্রান্সমিট হয়ে কোথায় যাবে, বড় দেখি কে বলতে পারবে, কার মনে আছে? সেল থেকে ট্রান্সমিট হয়ে কোথায় যাবে? ডিটেক্টর। ডিটেক্টরে যাবে। ডিটেক্টরে গিয়ে সে লাইটটাকে ডিটেক্ট করবে, ইন্টেন্সিটিটাকে ডিটেক্ট করে সে তারপরে কম্পিউটার বা সেই যেটা হচ্ছে রেকর্ডার, সেখান থেকে সে সিগন্যাল দিয়ে দেবে। হ্যাঁ, সেখান থেকে আমরা বুঝে যাবো যে কোন লাইটটা অ্যাবজর্ব হয়েছে, কতটা ইন্টেন্সিটি অ্যাবজর্ব হয়েছে, এটসেট্রা এটসেট্রা। তো এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে সেল। সেল, আচ্ছা সেলটা কি? সেলটা হচ্ছে জাস্ট একটা ডিভাইস যেখানে অ্যানালাইট সলিউশনকে এবং রেফারেন্স সলিউশনকে জাস্ট ঢেলে রাখা হয় আর কি, ঢালা হয় আর কি, হ্যাঁ, যে পাত্র আর কি সিম্পলি। তাহলে সেল is a device which is used for analyte solution and reference solution. Analyte solution and reference solution, ঠিক আছে? আচ্ছা, দেখবে তোমরা যদি যারা কলেজে দেখবে যদি ফিজিক্যাল কেমিস্ট্রি ল্যাবে যাও, হ্যাঁ ফিজিক্যাল কেমিস্ট্রি ল্যাবে যদি যাও তাহলে দেখবে যে এরকম এরকম কাঁচের চৌকো পাত্র আছে, হ্যাঁ? চৌকো পাত্র যেটা হচ্ছে নিচেরটা বেস, উপরেরটা। এবার এই কাঁচের পাত্রে দেখো চারটে সাইড তো টোটাল, তো চারটে সাইডের দুটো অপোজিট সাইড, মানে ধরো এইটা আর এটা, হ্যাঁ, এ দুটো হয় কি হয় না, এরা হচ্ছে ঘোলাটে হয় দেখবে, অস্বচ্ছ। আর বাকি যে দুটো অপোজিট সাইড তারা থাকে একদম ট্রান্সপারেন্ট, মানে লাইট দারুণভাবে পাস করে যাবে কোনো রকম অ্যাবজর্বেন্স ছাড়াই। তো এরকম একটা, এটাকে বলা হয় কিউভেট। হ্যাঁ, কি বলা হয়? কিউভেট। দেখবে স্যাররা বারবার লিখবে বা বলবে CUVETTE, কিউভেট বা সেল, সিম্পলি সেল। তো দেখবে ফিজিক্যাল কেমিস্ট্রি ল্যাবে যদি তোমরা এই ইনস্ট্রুমেন্টগুলো দেখো, ইউভি ভিজিবল স্পেকট্রোফটোমিটার বা এই ধরনের যারা কালারিমিটার যেগুলো আছে সেগুলো দেখবে, সেখানে ওই মেশিনের মধ্যে বলো বা বাইরে দেখবে ওই এই এরকম একটা ডিভাইস থাকে, এরকম একটা ছোট্ট পাত্র থাকে, হুম, একদম ছোট্ট পাত্র থাকে, সেই পাত্রটা হচ্ছে কি বলা হয় কিউভেট। হ্যাঁ, যেটার মধ্যে দিয়ে লাইটটা পাস করানো হয় এবং ওর মধ্যে স্যাম্পেলটা ঢালা হয়, এর মধ্যে স্যাম্পেলটাকে ঢেলে তারপর ওটা মেশিনের মধ্যে রাখা হয়, ঠিক আছে? দ্যাট ইজ সেল। এবার এই সেলটা কি দিয়ে তৈরি? সেলটার মেটেরিয়ালস হচ্ছে কাঁচের হয় না। কেন বলো তো কাঁচের হয় না? এটা অনেক সময় জিজ্ঞেস করে, কাঁচের কেন হয় না? এই সেলটার যে পাত্রটা এটা তো কাঁচের করতে পারতাম, হুম, সেলের যে পাত্রটা এটা তো কাঁচের করতে পারতাম। সিলিকনটা রিয়াক্ট করে যাবে তার জন্য। হ্যাঁ, সিলিকনটা রিয়াক্ট করে যাবে, তার মানে ওখানে, মানে ওটা কাঁচ মানে তো সিলিকা, সে কি করে খুব, মানে ওই যে লাইট যেটা তুমি পাস করাবে ওর মধ্যে দিয়ে, সিলিকা কি করবে ওই লাইটটাকে অ্যাবজর্ব করে নেবে, বেশ কিছুটা লাইট অ্যাবজর্ব করে নেবে, কিছু ইন্টেন্সিটি লাইট অ্যাবজর্ব করে নেবে। তো কিছু লাইট ইন্টেন্সিটি যদি অ্যাবজর্ব করে নেয় তাহলে আমাদের কি হয়ে যাবে, স্যাম্পেল অ্যাবজর্ব করার কথা, কিন্তু যদি যদি স্যাম্পেল যদি এ লাইট অ্যাবজর্ব করে নেয় তাহলে কিন্তু আমাদের একটু ক্যালিব্রেশনে প্রবলেম হতে পারে। তো ওই জন্য আমরা সবসময় চাইবো এমন কিছু পাত্র যেটা কিন্তু জিরো অ্যাবজর্বেন্স, স্যাম্পেল শুধুমাত্র অ্যাবজর্ব করবে, যেন আহ, তোমার কি বলে কিউভেট বা সেল যেন কোনো রকম মানে এ না করে। তো ওই জন্য মেটেরিয়াল ইউজ করা হয়, কোয়ার্চ ইউজ করা হয়। সেল ইজ মেড অফ কোয়ার্চ। হ্যাঁ, এটা দিয়ে যার অ্যাবজর্বেন্স অলমোস্ট জিরো। এবার অনেক সময় জিজ্ঞেস করতে পারে কেন গ্লাস ইউজ করা হয় না?
তাহলে সেল ইজ নট মেড আপ অফ গ্লাস অ্যাজ it may absorb UV visible light. UV visible light, যেহেতু এটা UV visible লাইটটাকে অ্যাবজর্ব করে নিতে পারে কিছুটা, তাই জন্য আমরা ম্যাটেরিয়ালস হিসেবে আমরা গ্লাসকে অ্যাভয়েড করার চেষ্টা করি। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ দাদা। আচ্ছা, এবার কিছু কিছু কথা এখানে বলার আছে, যেটা হচ্ছে এর এই যে চারটে সাইড হয় না, আমরা কি বললাম, অপোজিট সাইড, মানে দুটো যে অপোজিট সাইড, ধরো মনে এই সাইডটা আর এই সাইডটা, এই দুটো সাইড কি থাকবে, এই দুটো সাইড থাকবে হচ্ছে কি ঘোলাটে থাকবে, তাই না? আর এই যে দুটো সাইড তুমি দেখতে পাচ্ছ, এইটা আর এই সাইডটা, এরা থাকবে পলিশড। হ্যাঁ, পলিশড অ্যান্ড ফ্ল্যাট, এটা থাকতে হবে। তার মানে দুটো সাইড একদম পরিষ্কার থাকতে হবে অপোজিট সাইড, যাতে করে লাইট এরকম ভাবে ঢুকবে, এখান থেকে বেরিয়ে যাবে, কোনো রকম অ্যাবজর্বেন্স হবে না। তাই জন্য দুটো অপোজিট সাইডকে সবসময় কি রাখতে হবে, পলিশড রাখতে হবে। তো এটা কিন্তু বেসিক রিকোয়ারমেন্ট। আচ্ছা, আর কি আছে, আর হচ্ছে এই যে এন্ট্রান্স লিড, মানে এই যে এন্ট্রান্স লিড আর এই যে এক্সিট, মানে এন্ট্রান্স লিড নয়, এন্ট্রান্স সারফেস আর এক্সিট সারফেস, এই দুটো সারফেস কি হতে হবে, প্যারালাল না নন প্যারালাল, কিরকম রাখতে হবে? যদি যদি এরকম হয় পাত্রটা, হবে? তা লাইট কি স্ট্রেট লাইনে পাস করবে? সে তো ডিফ্রাক্টেড হয়ে যাবে না? হ্যাঁ দাদা। তো সবসময় এই যে যে দুটো 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 যে সারফেস, এই দুটো সারফেস এক্স্যাক্টলি প্যারালাল থাকতে হবে, প্যারালাল থাকতে হবে, এটা হচ্ছে কথা। তার মানে এখানে প্রথমত হচ্ছে যে যে দুটো সাইড আমাদের জাস্ট লাইটটা পাস করবে, যে দুটো সাইড দিয়ে, সেই দুটো সাইড কি হতে হবে, পলিশ থাকতে হবে। আর কি হতে হবে, দুটো সাইড অবশ্যই কি হতে হবে, কি হতে হবে, প্যারালাল হতে হবে। হ্যাঁ, এন্ট্রান্স এবং এক্সিট সার্ফেস প্যারালাল হতে হবে। এবং এই কিউভেটটা যখন তুমি এবার মেশিনের মধ্যে প্রবেশ করবে, একটা মেশিন তো, মেশিনের মধ্যে এরকম দেখবে উপরটা এরকম একটা পকেট করা থাকবে, এই পকেটের মধ্যে গিয়ে তোমার কিউভেটটা বসাতে হবে। ঠিক আছে, এবার লাইট এখান থেকে এরকম পাস করবে। এবার যদি এমন হয় যে এমন ভাবে তুমি বসালে যে লাইটটা তলা দিয়ে পাস হয়ে যাচ্ছে বা বাইরে দিয়ে পাস হয়ে যাচ্ছে, তাহলে সেইটা কি আমাদের ঠিকঠাক হবে? না দাদা। তাহলে তাহলে আমাদের এই যে কিউবেটটা যেটা মেশিনের মধ্যে বসবে আর কি, ইউভি ভিজুয়াল স্পেকট্রোমিটারে বসবে, সেটা এক্স্যাক্টলি তোমাকে এটাকে যেন ভালোভাবে তুমি কন্ট্রোল করতে পারো, এবং এটাকে হোল্ডার যেন খুব ভালোভাবে এটাকে হোল্ড করতে পারে আর কি। ঠিক আছে, সেটা কিন্তু তোমাকে খেয়াল করতে হবে, ইনশিওর করতে হবে। হুম, আচ্ছা। আর আরেকটা বলা হয়েছিল যে ডবল বিম স্পেকট্রোফটোমিটারের ক্ষেত্রে এই দুটো যে সেল ইউজ করা হয়, তাই না? ডবল বিম স্পেকট্রোফটোমিটারে দুটো সেল ইউজ করা হয়, একটা কি রেফারেন্স সেল আর একটা কি স্যাম্পল সেল। এই দুটো সেলের মাপটা কেমন হতে হয়, হ্যাঁ, লেন্থ সাইজ এগুলো কেমন হতে হয়, সেম না আলাদা? সেম। এক্স্যাক্টলি সেম হতে হবে। যদি আলাদা হয়ে যায় তাহলে আমাদের ক্যালিব্রেশন ঠিকঠাক হবে না। তো আমাদের কিন্তু ডাবল বিম স্পেকট্রোফটোমিটারে কিন্তু দুটো যে কিউবেট থাকে, সেই দুটো কিউবেট কিন্তু একই রকমের হতে হবে, সেম হতে হবে। তাহলে আমাদের কি কি জিনিস এখানে এনশিওর করতে হবে বলো দেখি, তাহলে কি কি জিনিস এনশিওর করতে হচ্ছে আমাদের? তাহলে প্রথমত সেলটা কি হতে হবে, সেলের যে চারটে সাইড আছে তার অপোজিট দুটো সাইড কি হতে হবে, হাইলি পলিশড হতে হবে এবং ফ্ল্যাট হতে হবে, বাঁকাচোরা হলে হবে না। আচ্ছা, দ্বিতীয় হতে হবে যে দুটো সাইড আছে, যে দুটো, একটা এন্ট্রান্স সারফেস একটা এক্সিট সারফেস, এই দুটো সারফেসকে একদম এক্স্যাক্টলি প্যারালাল হতে হবে। ঠিক আছে। আচ্ছা, তৃতীয় কি হতে হবে, তৃতীয় যেটা হবে সেটা হচ্ছে যে কিউবেটটা যেটা হচ্ছে তুমি হোল্ডারের মধ্যে বসাবে, সেই হোল্ডারটা যেন কিউবেটটাকে খুব ভালোভাবে ঠিকঠাক করে বসতে পারে। যদি এমন হয় যে ওর মধ্যে ঠিকঠাক করে বসলো না, তাহলে লাইট কি হবে, বাইরে দিয়ে পাস করে যাবে। তাহলে বাইরে যদি লাইট পাস হয়ে যায় তাহলে ওয়েস্ট অফ লাইট হয়ে যাবে, তাহলে কিন্তু আমাদের ডিটেক্টর ভুল ডিটেকশন দেবে এটা। আর আর হচ্ছে লাস্ট হচ্ছে যে ডাবল বিম স্পেকট্রোফটোমিটারের ক্ষেত্রে যে দুটো কিউবেট ইউজ করা হয়, সেই দুটো কিউবেট কিন্তু এক্স্যাক্টলি সেম সাইজ হতে হবে, এক্স্যাক্টলি সেম হতে হবে। না হলে কিন্তু যদি একটা ছোট বড় হয়ে যায় তাহলে কিন্তু ক্যালিব্রেশনে গন্ডগোল হয়ে যাবে, তার রেজাল্ট কিন্তু ভুলভাল আসবে। মনে থাকবে? মনে থাকবে? কারো কোনো কনফিউশন আছে এখানে? না দাদা। ওকে, তাহলে এখান থেকে এটাও আমি আর ওই রিকোয়ারমেন্টগুলো লিখছি না,
এই রিকোয়ারমেন্টগুলো আমি আজকে স্টাডি মেটেরিয়ালটা দিলে তোমরা ওখান থেকে একটু পড়ে নেবে। 4টে রিকোয়ারমেন্ট আছে। একটা হচ্ছে বোথ বোথ যে অপোজিট সাইড আছে সেই দুটোকে পলিশড হতে হবে, হ্যাঁ। তারপরে কি হচ্ছে হবে, তারা প্যারালাল হতে হবে। তারপর এক্স্যাক্টলি হোল্ডারের মধ্যে হোল্ড করতে হবে, না লাইট পাস করে যাবে বাইরে দিয়ে। আর আরেকটা হচ্ছে যে ডবল স্পেকট্রোফটোমিটারে দুটো কিউবেটকে একদম এক্স্যাক্টলি সেম হতে হবে। এই 4টে পয়েন্টস তোমাদের মাথায় রাখতে হবে যে সেল, একটা ভালো আইডিয়াল সেল হতে গেলে হোয়াট আর দ্য রিকোয়ারমেন্টস অফ বিং এ গুড কিউবেট বা কিউবেট গুড সেল। এটা হতে গেলে তোমাকে কি কি জিনিস মাথায় রাখতে হবে। আচ্ছা, নেক্সট, তাহলে আমাদের এখান থেকে হয়ে গেল সেল হয়ে গেল। এবার সেল থেকে যখন লাইটটা পাস করবে তখন সেই লাইটটা কোথায় যাবে? কি বললাম, সেল থেকে লাইটটা পাস করে গেল স্যাম্পলের মধ্যে দিয়ে, এবার কোথায় যাবে বলো? ডিটেক্টর। ডিটেক্টর। তাহলে এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট, ডিটেক্টর। এই ডিটেক্টর আমাদের জানতে হবে ডিটেক্টর কি কি আছে এবং কিভাবে তারা কাজ করে, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। ডিটেক্টর কি করবে, ইন্টেন্সিটি মাপবে, হ্যাঁ, কতটা ইন্টেন্সিটি আলটিমেটলি ডিটেক্টরের কাছে পৌঁছলো। তো এটা হচ্ছে ব্যাপার। আর কতটা দেওয়া হয়েছিল, কতটা দেওয়া হয়েছিল সেটা কি করে পাবো? শুরুতে সোর্স থেকে কতটা দেওয়া হয়েছিল সেটা কি করে পাবো, কে বলতে পারবে? ডিটেক্টর তো কম্পেয়ার করবে যে I0 আর I0 আর আইটি কম্পেয়ার করবে। I0টা যে ওর কাছে যাবে কিভাবে, I0 কি ছিল কি করে বুঝবে? ওর কাছে তো আইটি যাচ্ছে, I0 কি করে বুঝবে? ফাঁকা বিনটার মধ্যে যেটা বেশিটা, ফাঁকা, ফাঁকা সেলের মধ্যে যেটা যাবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের দেখো দুটো সেল আছে, একটা রেফারেন্স সেল আর একটা স্যাম্পল সেল। রেফারেন্স সেলে কিছু থাকে না, রেফারেন্স সেলের মধ্যে দেখি যায় শুধুমাত্র লাইট চলে গেল। তাহলে লাইট চলে গেল মানে তুমি যে ইন্টেন্সিটি অফ লাইট তুমি দিয়েছিলে, হ্যাঁ, সেটা তুমি পাস করে দিলে। মানে আমাদের ছবিতে এরকম ছিল না যে দুটো সেল ছিল, তাহলে এইটা একটা আর এটা একটা। এইটা যদি রেফারেন্স সেল হয় আর এটা যদি স্যাম্পল সেল হয়, তাহলে রেফারেন্স সেলে কি যাবে, I0টা দিচ্ছ এখানেও, এখানেও দিচ্ছ I0, তাহলে এখানে I0 পুরোটাই পাস করে যাবে, পাস করে ডিটেক্টরে ও I0টা দেখিয়ে দেবে। আর এখান থেকে যেটা যাবে কি, সেটা সেটা কোনটা যাবে, কিছু অ্যাবজর্ব হয়ে গেল, বাকিটা যাবে মানে কি আইটি যাবে, ট্রান্সমিটেড লাইট, ঠিক না? তাহলে ডিটেক্টরের কাছে কি পৌঁছলো, I0 পৌঁছলো এদিক থেকে, আর এদিক থেকে কি পৌঁছলো, আইটি পৌঁছলো, ঠিক না? তাহলে I0 মাইনাস আইটি করে নেবে ও, করে নিলে কি পেয়ে যাবে, আই পেয়ে যাবে না, যেটা অ্যাবজর্ব লাইট। বুঝতে পারলে? ক্লিয়ার সবার কাছে? দেখো দুটো স্যাম্পল, তো এটা রেফারেন্স সেল, এটা খালি। তাহলে যদি খালি হয় তাহলে এখান থেকে কি হবে, পুরো যে লাইটটা তুমি ছাড়ছো সেটাই ডিটেক্টরে চলে যাবে। তাহলে তুমি যে লাইটটা সোর্স অফ লাইট যেটা তার ইন্টেন্সিটি সেটা ডিটেক্টর পেয়ে গেল। আর আরেকটা হচ্ছে যে I0টা দেওয়া হচ্ছে স্যাম্পেলের মধ্যে, তাহলে এখানে স্যাম্পেল আছে এর ভেতরে, তাহলে স্যাম্পেলের মধ্যে দিয়ে যখন পাস করবে স্যাম্পেল কিছু তো লাইট অ্যাবজর্ব করে নেবে, তাহলে ইন্টেন্সিটি যেটা বেরোবে সেটা কমে যাবে। তাহলে কমে গিয়ে যেটা হবে সেটা আইটি, তাহলে সে আইটিটা কমে গিয়ে এবার কি হবে, ডিটেক্টরে গিয়ে যখন অ্যাটাক করলো তখন ডিটেক্টর দুটো ইন্টেন্সিটি লাইট পেলো, একটা হচ্ছে I0 পেলো আর একটা আইটি পেলো। এবার দুটোকে বাদ দেবে, বাদ দিলে আই পেয়ে গেল, তার মানে ডিটেক্টরেও দেখিয়ে দেবে কোন লাইট ইন্টেন্সিটি লাইটটা অ্যাবজর্ব হয়েছে, স্যাম্পেল স্যাম্পেল কোনটাকে অ্যাবজর্ব করছে এটা দেখিয়ে দেবে। ক্লিয়ার কি ক্লিয়ার না? তাহলে এবার আমরা এই যে ডিটেক্টর যেটা হচ্ছে, ডিটেক্টর কি করে, যে স্যাম্পেল কতটা অ্যাবজর্ব করেছে আর কতটা ট্রান্সমিট করেছে সেটা হিসেব করে দেখিয়ে দেয়। তো এই ডিটেক্টর কিভাবে দেখায় তাদের এবং কত প্রকারের ডিটেক্টর হয় সেই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে। তাহলে হেডিং দেব রেডিয়েশন ডিটেক্টর। রেডিয়েশন ডিটেক্টর। আচ্ছা, তাহলে রেডিয়েশন ডিটেক্টরটা কি? রেডিয়েশন ডিটেক্টর হচ্ছে, রেডিয়েশন ডিটেক্টর is a device which is used to detect
light, which is used to detect light. The radiation detector is device which used to detect light. যে লাইটটা তুমি দিচ্ছ সেই লাইটটা ডিটেক্ট করবে যে কত ইন্টেন্সিটি আছে বা কতটা খেয়ে নিয়েছে সেইটা। এবার ডিফারেন্ট ডিটেক্টরস গুলো কত রকমের হতে পারে? ডিফারেন্ট ডিটেক্টরস আর এক নম্বর হচ্ছে ফটোভোল্টেইক সেল ডিটেক্টর, দু নম্বর হচ্ছে ফটো টিউব ডিটেক্টর, তিন নম্বর হচ্ছে ফটো মাল্টিপ্লায়ার, ডিটেক্টর, আর চার নম্বর হচ্ছে সেমিকন্ডাক্টর ডিটেক্টর। এই চার রকমের ডিটেক্টর আমরা পাই, ফটোভোল্টেইক সেল ডিটেক্টর, ফটো টিউব ডিটেক্টর, ফটো মাল্টিপ্লায়ার ডিটেক্টর আর সেমিকন্ডাক্টর ডিটেক্টর। ওকে, ঠিক আছে? হ্যাঁ দাদা। ওকে, তো এবার দেখো আমরা একটা একটা করে ব্যাপারটাকে বুঝি। প্রথমে আমরা এক নম্বর ফটোভোল্টেইক সেল ডিটেক্টরটাকে ডিসকাস করে নিই। ফটোভোল্টেইক সেল ডিটেক্টর। আচ্ছা, ফটোভোল্টেইক সেল ডিটেক্টরটা কি? ফটোভোল্টেইক সেল ডিটেক্টর হচ্ছে কি হয়, আমরা প্রথমে ডিভাইসটার একটা ছবি আঁকি রাফলি। দেখো, একটা এরকম মেটালিক স্যার প্লেট, একবার আগের পেজটা একটু যাবেন? হ্যাঁ আগের পেজটা একটু এটা লেখা বাকি ছিল। এটা হুম। হ্যাঁ 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 ঠিক আছে, হয়ে গেছে স্যার। আচ্ছা, কি হয় দেখো, ফটোভোল্টেইক সেল ডিটেক্টরটা কি? দেখো, এটা একটা মেটালিক প্লেট যেটা কিনা সিলভার অর গোল্ড, সিলভার অর গোল্ড এই মেটালে তৈরি হয়। আচ্ছা, আর একটা তার নিচে আর একটা মেটাল এরকম থাকে, ঠিক আছে, আর একটা মেটাল থাকে যেটা আয়রন অর কপার এই মেটালে তৈরি হয়। এবার এই যে দুটো মেটাল রয়েছে, এই দুটো মেটালের মাঝে একটা স্যান্ডউইচ করে দেওয়া থাকে। কি থাকে সেখানে? এখানে থাকে সেলেনিয়াম অথবা কিউপ্রাস অক্সাইড। তাহলে এই মেটেরিয়ালটা যেটা থাকছে এটাকে বলা হয় সেলেনিয়াম অর Cu2O, এটা দেওয়া থাকে। সেলেনিয়াম অর Cu2O, এটাকে বলা হয় সেমিকন্ডাক্টর মেটেরিয়াল। আচ্ছা, এবার দেখো, এই যে স্যান্ডউইচ করে দেওয়া থাকলো আর এর উপরে একটা এখানে একটা গ্লাস প্লেট লাগানো থাকে ফর প্রোটেকশন। হ্যাঁ, গ্লাস প্লেট, এটা গ্লাস প্লেট দেওয়া থাকে, এটাকে বলা হয়
গ্লাস প্লেট, কাঁচের একটা প্লেট দেওয়া থাকে যাতে করে ডিভাইসটা প্রোটেক্টেড থাকে, গ্লাস প্লেট। হ্যাঁ, আচ্ছা, এবার এই যে দুটো জিনিস তুমি দেখতে পাচ্ছ, এই দুটো মেটাল, একটা হচ্ছে এদিকে আয়রন আর একদিকে হচ্ছে সিলভার অথবা গোল্ড। এবার এই দুটো মেটাল দুটো ইলেকট্রোড হিসেবে বিহেভ করে, এদেরকে বলা হয় ইলেকট্রোড। তাহলে এইটা যেটা জুড়ে দেওয়া হলো এইটাকে বলা হবে পজিটিভ ইলেকট্রোড, আর এইটাকে বলা হবে নেগেটিভ ইলেকট্রোড। ওকে, এবার এই পুরো ডিভাইসটাকে এরকম প্লাস্টিকের কালো বক্সের মধ্যে প্রোটেক্ট করা থাকে যাতে করে বাইরের আঘাত থেকে বা থেকে নষ্ট না হয়। এরকমভাবে প্রোটেক্ট করা থাকে, ঠিক আছে। এবারে দেখো এই সারফেসটা ওপেন থাকে, মানে এখানে যাতে লাইটটা পড়ে। ঠিক আছে, এই ছবিটা আঁকো আগে। হ্যাঁ দাদা হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে। দেখো এবার যখন এই অবস্থায় তুমি সেটআপটাকে দেখেছো, এখানে দেখো, এখানে যদি একটা ধরো ভোল্টামিটার দেওয়া থাকে, হ্যাঁ, এখানে যদি একটা ভোল্টামিটার দেওয়া থাকে, ভোল্টামিটারে কোনো রিডিং দেখাবে? এমনিতে নর্মালি যদি রাখা হয় কিছুই দেখাবে না, তো কোনো কানেকশন নেই। তো দুটো মেটালের মধ্যে কোনো কানেকশন আছে? দুটো মেটাল তো আলাদা। না দাদা। এবার এই যে সেলেনিয়াম এবং কিউপ্রাস অক্সাইড, এটাকে বলা হয় সেমিকন্ডাক্টর মেটেরিয়াল। সেমি কন্ডাক্টর মেটেরিয়াল। আচ্ছা, এবার দেখো তোমার এইখানে এবার কি করা হচ্ছে না, তুমি ওই যে স্যাম্পেলের মধ্যে দিয়ে যে লাইটটা পাস হয়ে এলো সেটা এর মধ্যে এলো, পড়লো। হ্যাঁ, এরকম ছোট ছোট করে আমি দেখাই। এখানে ধরো এই লাইটগুলো এখানে এসে পড়লো, স্যাম্পেল থেকে পাস করে লাইটগুলো এবার এর উপর পড়লো। আচ্ছা, এর উপর যখনই পড়বে তখনই কি হবে জানো তো? এই যে সেমিকন্ডাক্টর মেটেরিয়াল, হ্যাঁ, এটা তো সেলেনিয়াম, এর সেমিকন্ডাক্টর মেটেরিয়াল মানে কি, এখানে এর মধ্যে ইমপিউরিটি আছে। এবার এগুলো কি করবে, এর মধ্যে দেখবে এর সেমিকন্ডাক্টর মেটেরিয়াল যখনই থাকে তার মধ্যে কি হয় না, ফ্রি ইলেকট্রন থাকে বা ফ্রি হোল থাকে। যদি পি টাইপ মনে আছে পি টাইপ সেমিকন্ডাক্টর ফিজিক্সে পড়েছো তোমরা, পিটা আজকেও আমরা ডিসকাস করবো এটা নিয়ে একটু পরে। আর এন টাইপ দু রকমের হয়। তো পি টাইপকে বলা হয় পজিটিভ টাইপ, মানে সেখানে হোল আছে। আর এন টাইপ মানে সেটা হচ্ছে নেগেটিভ টাইপ, মানে সেখানে ইলেকট্রন আছে। ঠিক আছে, তো ইলেকট্রন বা হোল দুটোই যদি কি হয়, কন্ডাক্ট হয়, তার মানে ইলেকট্রিসিটি জেনারেট হয়। এটা আমরা পড়েছি যে কোন একটা ইলেকট্রন বা হোল এক জায়গায় স্থির আছে, কোনো কারেন্ট হবে না, কিন্তু এটা যদি আমি কোনোভাবে এটাকে কন্ডাক্ট করাতে পারি বা হোলটাকে যদি আমি কনভার্ট করাতে পারি, তাহলেই কারেন্ট তৈরি হবে বা ইলেকট্রিসিটি তৈরি হবে। এবার দেখো নর্মালি যখন কোনো লাইট সোর্স ছিল না, কোনো লাইট পড়েনি এর উপরে, তখন এই এই ইলেকট্রনগুলো সব স্থির অবস্থায় রয়েছে বা হোলগুলো সব স্থির অবস্থায় রয়েছে। কিন্তু যখনই এর উপর লাইট পড়লো তখন এখানে যে ইলেকট্রনগুলো রয়েছে বা হোলগুলো রয়েছে তারা কি করবে, তারা এদিকে সব দৌড়বে, তাই না? এদিকে দৌড়বে, এদিকে যখনই দৌড়বে তাহলে ইলেকট্রনের মুভমেন্ট হবে। তারপর ইলেকট্রন যদি মুভমেন্ট হয়, কোথা থেকে কোথায় মুভমেন্ট হচ্ছে? ক্যাথোড টু অ্যানোড। পি থেকে এর দিকে। না না, এটা এটা তো নেগেটিভ পোল, এটা নেগেটিভ পোল মানে কি, ক্যাথোড, এটা ক্যাথোড। আর এই পজিটিভ যেটা কানেক্ট করা হচ্ছে সেটা অ্যানোড। তাহলে ক্যাথোড টু অ্যানোড কি হচ্ছে, ইলেকট্রন ফ্লো হচ্ছে। তো ক্যাথোড টু অ্যানোড যখন ইলেকট্রন ফ্লো হবে তখন কি হবে, একটা ইলেকট্রিসিটি বিভব পার্থক্য তৈরি হবে। আর বিভব পার্থক্য তৈরি হলে এখানে ভোল্টামিটারে ভোল্টেজ দেখাবে বা বিভব পার্থক্য দেখাবে, তার মানে ইলেকট্রিসিটি জেনারেট হয়েছে এটা দেখা যাবে। তাহলে এই যে ইলেকট্রন ফ্লোটা কখন হবে, যখন এই সারফেসের উপর কি পড়বে, লাইটটা পড়বে না, ঠিক না? যদি লাইট মানে তো এনার্জি, এনার্জি দেবে তবে না ইলেকট্রনগুলো ফ্লো করবে। তো এনার্জি যদি না দাও, বাইরে থেকে কোনো লাইট না পড়ে, তাহলে এখানে কোনো ইলেকট্রনের কন্ডাকশন হবে না। আর ইলেকট্রনের কন্ডাকশন না হলে এখানে কোনো রকম ভোল্টামিটারে তুমি কোনো লাইট, কোনো রকম কারেন্ট তুমি দেখতে পাবে না।
কিন্তু যখনই লাইটটা পড়বে, এর উপর লাইটটা যখনই পড়বে মানে এনার্জি, সোর্স অফ এনার্জি পড়লো, তার মানে এখানে ইলেকট্রনগুলো কন্ডাক্ট করা শুরু করবে, ইলেকট্রিসিটি জেনারেট হবে। এবার মোর লাইট মানে মোর ইলেকট্রিসিটি, ঠিক কি না? ওই সারফেসের উপর যত বেশি লাইট পড়বে তত ইলেকট্রিসিটি, তত ইলেকট্রনের কন্ডাকশন কি হবে বলো? ইলেকট্রন তত বেশি কি হবে, কন্ডাক্ট করবে। দুটো বেশি হবে। ইলেকট্রোড আছে, দুটো ইলেকট্রোড এইভাবে আছে, ঠিক আছে? দুটো ইলেকট্রোডের মাঝখানে সেমিকন্ডাক্টর মেটেরিয়াল দেওয়া রয়েছে। এবার যখনই তুমি ওর উপরে লাইট ফেলছো সেমিকন্ডাক্টর মেটেরিয়ালের উপরে, তখন ও এনার্জি পাচ্ছে, এনার্জি পেয়ে ওরা কি করবে, বা দৌড়দৌড়ি শুরু করবে। তাহলে দৌড়দৌড়ি শুরু করলে কি হবে, ইলেকট্রন যেটা সেটা হচ্ছে কি হবে, অ্যানোডের দিকে যাবে, তাই না? তো অ্যানোডের দিকে যখনই যাবে তার মানে এদিক থেকে এদিকে যখনই যাবে তার মানে কি হবে, একটা ইলেকট্রনের ফ্লো হয়ে গেল ফ্রম ক্যাথোড টু অ্যানোড, তার মানে এদের মধ্যে কানেকশন তৈরি হয়ে গেল। যখনই ক্যাথোড থেকে অ্যানোডে ইলেকট্রন ফ্লো হবে তত তার মানে কি হবে, ওটার সার্কিট কমপ্লিট হয়ে গেল। তাহলে বিভব পার্থক্য ওখানে আমরা ভোল্টেজে দেখতে পাবো, মানে ভোল্টামিটারে দেখতে পাবো। তাহলে এইভাবে আমরা কি হবে, ভোল্টামিটারে কারেন্ট এখানে যেটা ইলেকট্রিসিটি তৈরি হয়েছে সেটা আমরা বুঝতে পারবো। এবার প্রশ্ন হচ্ছে আমি এখান থেকে ইন্টেন্সিটি মাপবো কি করে? তো পরিষ্কার যেটা হচ্ছে সেটা হচ্ছে যত বেশি লাইট পড়বে ওখানে, লাইটটা যত বেশি ফোটন ওখানে পড়বে, লাইট মিন্স ফোটন, তত বেশি কি হবে, ইন্টেন্সিটি বেশি, ঠিক না? ফোটন যত বেশি তার মানে ইন্টেন্সিটি বেশি। তো যত বেশি ফোটন পড়বে তত বেশি কন্ডাকশন হবে, তত বেশি কারেন্ট তৈরি হবে। তো তার মানে সেখানে ডিটেক্টর ডিটেক্ট করবে যে মানে অ্যাকচুয়ালি ইনডিরেক্ট ওয়েতে ইন্টেন্সিটি মাপ হবে। যত বেশি কারেন্ট ডেভেলপ হবে, কারেন্ট তৈরি হবে, তার মানে বুঝতে হবে কি লাইটের ইন্টেন্সিটি তত কি হয়েছে, বেশি না কম বলো? বেড়ে যাবে। বেশি, তার মানে বেশি বেশি। বেশি হবে। তার মানে ওই যে সেমিকন্ডাক্টর মেটেরিয়ালের উপরে যত কারেন্ট পড়বে, যত লাইট ইন্টেন্সিটি পড়বে, বেশি বেশি ফোটন পড়বে ওখানে, তত বেশি বেশি কারেন্ট তৈরি হবে। দ্যাট মিনস যত কারেন্ট তৈরি আমি দেখতে পাবো, ডিটেক্টর যত বেশি কারেন্ট যে ডেভেলপ করতে পারবে, তার মানে ডিটেক্টর অটোমেটিক্যালি ও একটা ইকুয়েশন তৈরি করবে, লাইট ইন্টেন্সিটি অ্যান্ড কারেন্ট করে কি করবে সে, দ্যাট ইজ প্রপোর্শনাল ইন্টেন্সিটি অ্যান্ড কারেন্ট। তার মানে কারেন্ট যত বেশি ডেভেলপ করবে সেই মতো বুঝবে যে বেশি বেশি লাইট ট্রান্সমিট হয়েছে ওখানে। সেখান থেকে তার মানে অ্যাকচুয়ালি ও ইন্টেন্সিটি ও মেজার করবে যে কত ইন্টেন্সিটি লাইট ওখানেও পড়েছে, ঠিক কি না? তাহলে এখানে কারেন্ট ডেভেলপের মাধ্যমে, কারেন্ট তৈরির মাধ্যমে ও অ্যাকচুয়ালি ইন্টেন্সিটি পরিমাপ করবে, এটাই হচ্ছে ব্যাপার। তো এটাকে বলা হয় ফটোভোল্টাইক সেল ডিটেক্টর। স্যার বুঝিনি, আরেকবার বলবেন? ব্যাপারটা হচ্ছে যে এখানে দুটো দুটো মেটেরিয়ালস আছে। তো একটা 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 হচ্ছে, এটা হচ্ছে ক্যাথোড, এটা হচ্ছে অ্যানোড। মানে একটা এই যে নেগেটিভ পোলটা যেটা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, এটা ক্যাথোড, এটা হচ্ছে অ্যানোড। এবার আমরা কি জানি, অ্যানায়ন অ্যানোডে যায়, তাই না? ক্যাটায়ন ক্যাথোডে যায়। তাহলে হোল যখন যাবে তখন এদিকে যাবে, আর ইলেকট্রন যখন যাবে তখন এদিকে যাবে। এবার যখন আমি কোনো লাইট দিইনি, ধরো মনে করো এখানে কোনো লাইট সোর্স নেই, তাহলে লাইট সোর্স যদি না দেওয়া হয় এর উপরে, তাহলে ইলেকট্রন বা হোলের কোনো মুভমেন্ট থাকবে? ইয়েস অর নো, এটাকে বলো। যে কোনো কোনো এনার্জি দেওয়া হচ্ছে না, এনার্জি দিচ্ছি না, লাইট দিচ্ছি না মানে কোনো এনার্জি দিচ্ছি না, তাহলে এই ইলেকট্রনগুলো কি থাকবে এবং হোলগুলো কি থাকবে, স্থির থাকবে এক জায়গায়, ঠিক না? এবার যখনই তুমি ওর উপরে লাইটটা ফেলবে, যখনই এর উপরে লাইটটা ফেলবে, তার মানে কি হয়ে গেল, তুমি একটা এনার্জি দিলে, এই এনার্জি দেওয়ার সঙ্গে সঙ্গে কি হবে, এই ইলেকট্রনগুলো এক্সাইট হবে, হয়ে তারা কি হবে, দৌড়দৌড়ি শুরু করবে। তার মানে ইলেকট্রনগুলো কোন দিকে যাবে, হ্যাঁ, অ্যানোডের দিকে যাবে, মানে এই পজিটিভ পোলের দিকে যাবে। আর হোলগুলো কোন দিকে যাবে, হোল মানে তো পজিটিভ, সে কোন দিকে যাবে, নেগেটিভ পোলের দিকে যাবে, মানে এই দিকে যাবে। তাহলে কি হবে, একটা মুভমেন্ট অফ ইলেকট্রন তৈরি হলো। তাহলে মুভমেন্ট অফ ইলেকট্রন মানেই কারেন্ট, ঠিক কি না? মুভমেন্ট অফ ইলেকট্রন মানেই কারেন্ট, তার মানে একটা কারেন্ট জেনারেট হবে। এবার যত লাইট পড়বে এখানে, লাইটের ইন্টেন্সিটি যত বেশি হবে এখানে, ইলেকট্রিসিটি যে জেনারেশন সেটা তত তত বেশি হবে। তার মানে অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটি যত বাড়বে, তার মানে তোমাকে বলতে হবে যে সেখানে বেশি বেশি লাইট ওখানে পড়েছে, তার মানে আইটা তত বেশি। তার মানে স্যাম্পেলের মধ্য দিয়ে, এই যে স্যাম্পেলের মধ্য দিয়ে লাইটটা পাস হয়ে যে ডিটেক্টরে গিয়ে পড়লো, এইটা হচ্ছে আইটি। এই ট্রান্সমিটেড লাইটের ইন্টেন্সিটি যত বাড়বে তত কি হবে, এখানে কারেন্ট ইন্টেন্সিটি, কারেন্টের পরিমাণটা তত কি বেশি হবে না কম হবে? বাড়বে। বাড়বে। তার মানে কারেন্ট যত বেশি হবে তার মানে বুঝতে হবে ইন্টেন্সিটি তত বেশি হবে। এবার ডিটেক্টর ওখান থেকে ও রিড করে নেবে যে ইলেকট্রিসিটি প্যারালাল উইথ ইন্টেন্সিটি অফ লাইট, তার মানে যত বেশি ইলেকট্রিসিটি তার মতো করে ও ইন্টেন্সিটি অফ লাইটকে পরিমাপ করে নেবে। বুঝতে পেরেছো? তার মানে এখান থেকে ও ট্রান্সমিটেড লাইটটা মেজার করে নেবে উইথ দ্য মেজার অফ কি, ইলেকট্রিসিটি ডেভেলপড। ক্লিয়ার? はい、 স্যার।
বলো, আর কারোর ডাউট আছে? বলো। না দাদা ঠিক আছে। আচ্ছা, তাহলে কি হচ্ছে, এ ফটোভোল্টেইক সেল, photovoltaic cell is an electrical device that converts the energy of light directly into electricity by photovoltaic effect এটাকে একটা ফিজিক্যাল আর কেমিক্যাল ফেনোমেনা বলা হয়, ফটোভোল্টেইক এফেক্ট। হুম, আচ্ছা, কিভাবে কাজ করে, ওয়ার্কিংটা কি বলা হচ্ছে, হোয়েন লাইট ইজ ফলেন on the detector hole and electrons are produced which cause conduction of electricity, তাহলে ইলেকট্রিসিটি জেনারেট হবে। এবার তাহলে কি হচ্ছে, দি intensity of radiation proportional to কি হচ্ছে, proportional to the current produced, তার মানে যত বেশি কারেন্ট তৈরি হবে, তার মানে বুঝতে হবে যে লাইটের ইন্টেন্সিটি তত বেশি ছিল, ট্রান্সমিটেড লাইটের। ঠিক আছে, তার মানে ইন্টেন্সিটি ইজ প্রপোর্শনাল টু কারেন্ট প্রডিউস, মানে কারেন্ট মেজারের মাধ্যমে ও ইন্টেন্সিটি মেজার করবে যে কত ইন্টেন্সিটি লাইট ট্রান্সমিট হচ্ছে। হয়েছে? দেখে নাও। হ্যাঁ দাদা হয়ে গেছে। ফটো টিউব ডিটেক্টর, ঠিক আছে, লেখা হয়েছে কিনা বলো। হয়েছে, লেখা হয়েছে। হ্যাঁ দাদা। আচ্ছা, এবার ফটো টিউব ডিটেক্টর কি, ফেনোমেনা একই, মানে ইলেকট্রিসিটির মাধ্যমে ইন্টেন্সিটি মাপা, এটা হচ্ছে ব্যাপার। দেখো কি হয়, এরকম একটা আমি ডিভাইসটাকে ড্র করি।
দেখো আগে দেখে নেওয়া যাক, হ্যাঁ, তারপর আঁকবে। দেখো এইখানে যে ডিভাইসটা দেখো, এই যে জায়গাটা পোর্শনটা দেখো, একটা একটা জাস্ট এইরকম আমি তোমাকে দেখাই। ধরো একটা একটা পাইপকে, হ্যাঁ, একটা পাইপকে যদি অর্ধেক ভাবে কেটে দাও লম্বালম্বি, হ্যাঁ, তাহলে কিরকম হয়? এরকম একটা, এরকম অর্ধেক পাওয়া গেল, হ্যাঁ, তাই তো? সেমি সিলিন্ডার বলা হয় যেটাকে। একটা সিলিন্ডার, একটা পাইপকে হ্যাঁ দাদা। তুমি মাঝখান দিয়ে চিড়ে দিলে, তাহলে কি সেমি সিলিন্ডার তৈরি হলো অর্ধেক। তাহলে এই যে সেমি সিলিন্ডার তৈরি হলো, এর ঠিক এরকম একটু ডিস্টেন্স রেখে এরকম আরেকটা ইলেকট্রিক্যাল ওয়্যার দেওয়া হলো। এটা একটা মেটাল। এবার এই মেটালের ঠিক এরকম জায়গায়, এরকম ঠিক এরকম জায়গায় মাঝখানের দিকে এরকম ভাবে একটা ইলেকট্রিক্যাল ওয়্যার দেওয়া হলো। সেই ছবিটা হচ্ছে এইটা, কিন্তু ওদের সঙ্গে কোনো রকম কিন্তু টাচ করে নেই। বুঝতে পারছো? হুম, হ্যাঁ দাদা। ভিজুয়ালাইজ করা যাচ্ছে? এবার বাইরে যেটা দেখছো, বাইরে এটা একটা কাঁচের ভেসেল, যেটা ওটাকে প্রোটেক্ট করে রেখেছে। ঠিক আছে? বাইরের যেটা ভেসেল, ওটাকে প্রোটেক্ট করে রেখেছে। এবার দেখো যেটা সেমি সেমি সিলিন্ডার, যেটা সেটা হচ্ছে একটা নেগেটিভ, ব্যাটারির নেগেটিভ পোলের সঙ্গে জোড়া আছে। আর যেটা পজিটিভ সাইড, সেটা ইলেকট্রিক্যাল ওয়্যারের সঙ্গে জোড়া আছে। তার মানে দুটো জিনিস হয়ে গেল। ঠিক আছে? যেটা ব্যাটারির পজিটিভ পোলটার সাথে, কারেন্ট, ব্যাটারির পজিটিভ পোলটার সঙ্গে কি হলো, ওয়্যারের কানেকশন আছে। আর এই যে সেমি সিলিন্ডার, যেটা সেমি সিলিন্ডার, এই সেমি সিলিন্ডারের সঙ্গে ব্যাটারির নেগেটিভ পোলটা জোড়া আছে। এটাকে এবার তুমি কিভাবে আঁকবে, আঁকিয়ে নাও আগে। ঠিক আছে? দেখো এখানে যদি পাওয়া যায়, দেখতে পাচ্ছ এই ছবিটা? দেখা যাচ্ছে? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। হ্যাঁ। একটা একটা দেখো কাঁচের ভেসেল, কাঁচের ভেসেলের সঙ্গে দেখো একটা এই যে অর্ধেক, দেখছো একটা একটা পাইপকে যদি অর্ধেক কেটে দেওয়া হয়, তাহলে এরকম হয়। আর তার সঙ্গে এরকম ভাবে ইলেকট্রিক্যাল ওয়্যার দেওয়া রয়েছে। তাহলে দেখো এদের মধ্যে কিন্তু ডাইরেক্ট কোনো কানেকশন নেই, তবে একটা গ্যাপ আছে একটা। এবার যেটা পাইপ, তার সঙ্গে একটা একটা ব্যাটারির পোল জোড়া আছে, আর একটা ইলেকট্রিক্যাল ওয়্যারটাকে আর একটা ব্যাটারির পোলে জোড়া আছে। এই হচ্ছে ডিভাইস। দেখো ভিজুয়ালাইজ করতে পারছি কিনা দেখে নাও আগে, তারপর সেই মতো করে ছবিটা আঁকবে। এঁকে নাও।
ঠিক আছে, আঁকালে বলবে। হ্যাঁ দাদা। দেখো তাহলে একটা ক্যাথোড এবং একটা অ্যানোড, দেখো ক্যাথোড আর অ্যানোডের মধ্যে কোনো টাচ নেই, হ্যাঁ এরা কিন্তু টাচ করে নেই, দেখো পুরো আলাদা, কানেকশন নেই এদের মধ্যে। তাহলে এবার দেখো এই যে ক্যাথোড আর অ্যানোডকে যদি এবার ব্যাটারির মধ্যে জোড়া হয়, এখানে যদি ব্যাটারি লাগিয়ে দেওয়া হয়, তাহলে বলো তো দেখি এখানে কারেন্ট ফ্লো হবে? সার্কিট কমপ্লিট হচ্ছে কি? না দাদা। তাহলে কারেন্ট ফ্লো হবে না। তাহলে এখান থেকে যখনই তুমি ব্যাটারি কানেক্ট করে দেবে এখানে, তাহলে এখানে কোনো রকম কারেন্ট ফ্লো হবে না, কারণ এখানে কোনো কানেকশন নেই। হুম, বা কানেকশন নেই মানে ইলেকট্রনের কোনো মুভমেন্ট নেই। এবার কি করা হয়, এই যে সেমি সিলিন্ডার যে ম্যাটেরিয়ালটা তুমি দেখতে পাচ্ছ, সেমি সিলিন্ডার এর সারফেসে, হ্যাঁ এই যে ইনার সারফেস, যেটা ইনার সারফেস ভিতরের যে সারফেসটা তুমি দেখতে পাচ্ছ সেমি সিলিন্ডারের, এই ইনার সারফেসে না একটা কোট করে দেওয়া হয়, কোটেড করে দেওয়া হয়, যেটা হচ্ছে অ্যালকালি মেটাল কোট করা হয়, অ্যালকালি মেটাল কোটেড। ওর উপর একটা অ্যালকালি মেটালের লেয়ার দিয়ে দেওয়া হয়, ঠিক আছে, ওই ক্যাথোডের ইনার সারফেসে একটা অ্যালকালি মেটালের লেয়ার দিয়ে দেওয়া হয়। আচ্ছা এই অ্যালকালি মেটালের লেয়ার কেন দেওয়া হয়? অ্যালকালি মেটাল হচ্ছে আমরা সবাই জানি একটা গুড সোর্স অফ ইলেকট্রন, কারণ অ্যালকালি মেটালের কনফিগারেশন কি, এনএস NS1 তো, তাই তো, হ্যাঁ দাদা, NS1। NS1। তো এটা যেহেতু একা থাকে সহজে একে বের করে দেওয়া যায়, করে অ্যালকালি মেটালকে M+ করে দেওয়া যায় সহজে। তো অ্যালকালি মেটাল অ্যাজ ফর এক্সাম্পল সোডিয়াম, পটাশিয়াম, এরা হচ্ছে খুব সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে। তো যেহেতু খুব সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে, তাই এই ধরনের মেটেরিয়ালকে বা এই ধরনের সাবস্টেন্সকে আমরা কি করব, এর ইনার সারফেসে কোট করে দেবো, একটা লেয়ার লাগিয়ে দেবো। এবার কি হবে, যখনই যখনই এবার কি হবে, আমি এটাকে যদি আর একটা ছোট ছবিতে আঁকি, মানে এটা জাস্ট সিম্পলিফাইড ফর্মে আঁকি, তাহলে প্রথমে ধরো এইটা হচ্ছে সিলিন্ডারিক ম্যাটেরিয়াল যেটা ছিল, হ্যাঁ এটা সিলিন্ডারিক ম্যাটেরিয়াল যেটা ছিল, কাঁচের যেটা সেমি সিলিন্ডার, এর উপর কোট করে দেওয়া হলো কিসের, আচ্ছা একটু বড় করে অ্যালকালি মেটাল। অ্যালকালি মেটালের কোট করে দেওয়া হলো, ঠিক আছে, অ্যালকালি মেটালের কোট করে দেওয়া হলো। মানে ধরো এই ছিল সেমি সিলিন্ডার, এটা সারফেস, তার গায়ে একটা কি কোট করে দেওয়া হলো, অ্যালকালি মেটাল, অ্যালকালি মেটাল কোট করে দেওয়া হলো। তাহলে অ্যালকালি মেটাল কোট করে দিলে সে কি হবে, গুড সোর্স অফ ইলেকট্রন। তাহলে এটা তো জোড়া আছে কিছুর সঙ্গে, আমার নেগেটিভ ব্যাটারি নেগেটিভ পোলের সঙ্গে। আচ্ছা এবার ইলেকট্রিক্যাল ওয়্যার একটা আছে এখানে, ইলেকট্রিক্যাল ওয়্যারটা কিছুর সঙ্গে জোড়া আছে, ব্যাটারির পজিটিভ পোলের সঙ্গে। এবার দেখো এমনিতে এর মধ্যে কোনো ইলেকট্রন কন্ডাকশন হবে, হবে না, কিন্তু যখনই তুমি ওই লাইট যেটা পাস হয়ে গেল, যেটা স্যাম্পেলের মধ্যে দিয়ে লাইট পাস হলো, যখন এর উপর পড়বে, তখন এ কি করবে, এ ইলেকট্রন জেনারেট করবে, ফ্রি ইলেকট্রন এনার্জি নেবে, নিয়ে এই যে সোডিয়াম ধরো মনে করো, সোডিয়ামের এটা ধরো নিউক্লিয়াসের বাইরে কি আছে, একটা ইলেকট্রন আছে তো, এবার এই লাস্টের ইলেকট্রনটা কি হবে, ও এক্সাইটেড হবে, হয়ে কি হবে, ওই ফ্রি ইলেকট্রন জেনারেট করবে, করে ও কি করবে, এখান থেকে এদিকে ইলেকট্রন ফ্লো করা শুরু করবে। তো যখনই ইলেকট্রন ফ্লো করা শুরু করবে, তো কোথা থেকে কোথায় ফ্লো করছে, ক্যাথোড টু অ্যানোড। তো ক্যাথোড থেকে অ্যানোডে যখন ইলেকট্রন ফ্লো করবে, তখন কি হয়ে গেল, ইলেকট্রিসিটি জেনারেট করলো, হলো কি না? দেখো প্রথম অবস্থায় যখন লাইটটা হ্যাঁ দাদা। আসছিল না, লাইট যখন ছিল না, এই লাইটটা যখন দাওনি তুমি, তখন কোনো ইলেকট্রন ফ্লো হচ্ছিল, হবে না, কারণ এনার্জি নেই। যখনই তুমি এখানে এনার্জি দিলে বাইরে থেকে, তখন কি হবে, ইলেকট্রনগুলো ফ্রি হয়ে গেল, তখন ইলেকট্রন ফ্লো করা শুরু করলো। এবার ইলেকট্রন ফ্লো করা শুরু করলো মানে কারেন্ট সার্কিট কমপ্লিট হয়ে গেল, কারেন্ট জেনারেট হলো। এবার এই লাইটটা যত তীব্রতা বেশি হবে, এই লাইটের তীব্রতা যত বেশি হবে, তত বেশি বেশি কারেন্ট এখান দিয়ে ফ্লো হবে, মানে তত বেশি বেশি ইলেকট্রন এখান দিয়ে ফ্লো হবে, আর যত বেশি বেশি ইলেকট্রন ফ্লো হবে তত বেশি বেশি কারেন্ট তৈরি হবে। তার মানে আমরা কি বুঝতে পারি, যে যত বেশি কারেন্ট তৈরি হবে, তার মানে বুঝতে হবে যে এখানকার আইটা, ইন্টেন্সিটি অফ লাইটটা তত বেশি। তার মানে এটাও আগের মতো আমরা কি হচ্ছে, কারেন্ট পরিমাপের মাধ্যমে আমরা কিন্তু ইন্টেন্সিটিটাকে মেজার করতে পারছি, দ্যাট ইজ ফটো টিউব ডিটেক্টর। বলো কারো কোনো ডাউট আছে কিনা?
হ্যাঁ, এটা হচ্ছে ফটো সেন্সিটিভ মেটেরিয়াল, যেটা কোট করা আছে সোডিয়াম অ্যালকালি মেটাল, এটাকে বলা হয় ফটো সেন্সিটিভ মেটেরিয়াল। ফটো সেন্সিটিভ মেটেরিয়াল কি করবে, ও ওই লাইটটাকে নেবে, নিয়ে ইলেকট্রন ফ্লো করাবে, পুরো কারেন্ট তৈরি করবে। যত বেশি কারেন্ট তত বেশি ইন্টেন্সিটি লাইট ওখানে পড়েছে এটা ধরা হবে, সেই থেকে ইন্টেন্সিটিটা মেজার করবে ও। ঠিক আছে, বুঝতে পেরেছো? কার কোনো ডাউট আছে বলো দেখি, তাহলে একবার বলবো। না দাদা ঠিক আছে। আগেরটার মতোই, শুধু জাস্ট মেকানিজম আলাদা, মানে সেট আপটা আলাদা। তাহলে তাহলে কি হচ্ছে, এ ফটো টিউব is a type of gas filled or vacuum tube that is sensitive to light such a tube is more correctly called a photoemissive cell। এটাকে photoemissive cell ও বলে, যেহেতু ইলেকট্রন রিলিজ করছে। photoemissive cell। আচ্ছা, কি করে কাজ করে, ওয়ার্কিংটা কি? সেটা হচ্ছে when light is fallen on cathode, the photosensitive material produce electrons and electricity is passed through the circuit। এবার যত কারেন্ট তত বেশি ইন্টেন্সিটি অফ লাইট। the amount of current is directly proportional to the intensity of light। intensity of light, যত কারেন্ট তৈরি হবে তার মানে তত ইন্টেন্সিটি অফ লাইট ওখানে পড়েছে, এটা ধরে নেওয়া হবে। ঠিক আছে, সেইভাবে ক্যালকুলেট করে নেওয়া হবে, মানে ডিটেক্টরটা অটোমেটিক্যালি ক্যালকুলেট করে নেবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ দাদা হয়ে গেছে। সবাই লিখেছো? বাকি আছে কারো? না এখনো হয়নি। হুম। হ্যাঁ এবারে হয়ে গেছে।
ওকে, আচ্ছা, এরপর থার্ড হচ্ছে ফটো মাল্টিপ্লায়ার টিউব, যেটাকে বলা হয় পিএমটি। ঠিক আছে, আচ্ছা, ফটো মাল্টিপ্লায়ার টিউব এটা জাস্ট এরকম ভাবে ব্যাপার দেখানো হয় যে এরকম একটা কাঁচের ভেসেল, হুম, কাঁচের ভেসেল, কাঁচের ভেসেল। আচ্ছা, এবার কি করা হয়, এখানে এই কাঁচের ভেসেলের ভিতরে না কিছু এইরকম ভাবে এ দেওয়া থাকে, এটাকে বলা হয় ডাইনোড, যারা ইলেকট্রন তৈরি করতে পারে। মানে এখানে পুরো এটা ইলেকট্রন লুজিং, এখানে লাইট পড়লে ইলেকট্রন বেরিয়ে যায় আর কি, এরকম ভাবে ডাইনোড বলে এগুলোকে। ঠিক আছে, এরকম ডাইনোড দেওয়া থাকে। ঠিক আছে, এবার কি হয় তোমার এইখানে এই লেফট হ্যান্ড সাইডে এরকম একটা মেটেরিয়াল দেওয়া থাকে যেটাকে বলা হয় ফটো ক্যাথোড। ফটো ক্যাথোড, ফটো ক্যাথোড। এই ফটো ক্যাথোড কি করে, আমরা জানি ফটো ক্যাথোডে ফটো ভোল্টেইক সেলে যে কাজটা হয়, মানে কোনো একটা মেটাল সারফেস তার উপর যখনই লাইট এসে পড়ে সে ইলেকট্রন জেনারেট করে, ইলেকট্রন বের করে দেয়, ইলেকট্রন ছাড়ে। তো কি করা হয় দেখো, ফটো ক্যাথোড মানে এটা ক্যাথোড হিসেবে কাজ করে, মানে যে ইলেকট্রন রিল তৈরি করে আর কি। আর এদিকটা থাকে অ্যানোড, এটা থাকে অ্যানোড। এবার কি করা হয় দেখো, কি হয় দেখে নাও আগে, যখনই এখান দিয়ে লাইট এর উপর এসে পড়লো, কোথায় পড়বে, ক্যাথোডে, ফটো ক্যাথোডে। ক্যাথোড কি করে সবসময়, ইলেকট্রন তৈরি করে। ঠিক আছে, তাহলে ইলেকট্রন জেনারেট করবে যখন ফটো ক্যাথোড, তখন কি করবে, ও ইলেকট্রনটা প্রথমে এখান দিয়ে এর গায়ে ফেলবে। এগুলো কি বলা হয় বলেছি, ডাইনোড, এগুলোকে বলা হয় ডাইনোড। হ্যাঁ, এবার এই ডাইনোডগুলো কি করে, ইলেকট্রন জেনারেটর, খুব ভালো ইলেকট্রন জেনারেটর, মানে এগুলো খুব ইজিলি ইলেকট্রন এখানে অ্যাভেলেবেল আছে, মানে লুজলি বাউন্ড ইলেকট্রন। এবার এখান থেকে যখনই এই লাইটটা ফটো ক্যাথোডের উপর পড়লো, হ্যাঁ, লাইটটা যখনই ফটো ক্যাথোডের উপর পড়লো, এই লাইটটা কি করবে, এই ফটো ক্যাথোড যে মেটালটা আছে এই মেটাল থেকে ইলেকট্রন তৈরি করবে, মানে ইলেকট্রন ছাড়বে। এই ইলেকট্রনটা যেটা মেটাল থেকে বেরোলো সেটা গিয়ে ওই ডাইনোডে গিয়ে ধাক্কা মারবে। যখনই এই ডাইনোডে গিয়ে ধাক্কা মারবে, ডাইনোড কি বলেছি, গুড সোর্স অফ ইলেকট্রন। এইবার ওকে যখনই একটা ইলেকট্রনকে ধাক্কা মারবে, ও ওখান থেকে 7-8টা ইলেকট্রন ছেড়ে দেবে। মানে একটা ইলেকট্রন একটা ইলেকট্রন গিয়ে যখন ধাক্কা মারবে, ওকে কলিশন করবে, ওই লুজলি বাউন্ড ইলেকট্রন যেহেতু, ওখান থেকে 7-8টা ইলেকট্রন বেরিয়ে আসবে। বেরিয়ে এসে কোথায় আসবে, সামনে বেরিয়ে আসবে, রিফ্লেক্ট হয়ে চলে আসবে, এরকম এরভাবে সামনে চলে আসবে। এবার একটা ইলেকট্রন গিয়ে ধাক্কা মারছে মানে সেখান থেকে কটা ইলেকট্রন রিলিজ করছে, 7 থেকে 8টা। ঠিক না, বুঝতে পারছো? হ্যাঁ দাদা। হ্যাঁ, মানে এই ডাইনোডগুলো কি বলেছি, ডাইনোডগুলো হচ্ছে সোর্স, এগুলো লুজলি বাউন্ড ইলেকট্রন আছে এখানে। তার মানে ওখানে গিয়ে কেউ একজন ধাক্কা মারলে কি হবে, ওখান থেকে লুজলি বাউন্ডগুলো সব বেরিয়ে চলে আসবে ইলেকট্রন। এবার ওখান থেকে কলিশন হয়ে ইলেকট্রনগুলো এই ধাক্কা মেরে ওই সারফেস থেকে এই সারফেসে চলে আসবে পরের ডাইনোডে। এবার পরের ডাইনোডে কটা ইলেকট্রন ধাক্কা মারছে তার মানে আলটিমেটলি, বলো, 7-8টা ধাক্কা মারছে তো। হ্যাঁ দাদা, সাত দিন। এখানে একটা ইলেকট্রন ধাক্কা মারলে 7টা ইলেকট্রন জেনারেট করবে, সেই 7টা ইলেকট্রন এখানে এসে ধাক্কা মারলো। এবার এই 7টা ইলেকট্রন, প্রত্যেকটা ইলেকট্রন আবার এখানে কটা ইলেকট্রন তৈরি করবে, 7টা 7টা করে। হ্যাঁ, তাহলে টোটাল কটা হলো, 49। 49। তাহলে 49 যখনই হলো, তখন এই 49 ইলেকট্রন এখানে গিয়ে ধাক্কা মারবে।
তার মানে দেখো ইলেকট্রন বাড়ছে, তাই না? 49 ইলেকট্রন এখানে গিয়ে ধাক্কা মারলো। 49 ইলেকট্রন আবার এখানে গিয়ে যখন ধাক্কা মারলো থার্ড ডাইনোডে, তখন ওখানে প্রত্যেকটা আবার 7টা করে তৈরি করবে। তাহলে ইলেকট্রন এখান থেকে যেটা বেরোবে সেটা কি হবে? 7 × 49, ঠিক না? 7 হ্যাঁ × দাদা 49। তাহলে এখানে আরো বেশি বেশি ইলেকট্রন এখানে ধাক্কা মারছে। এবার এখান থেকে আবার আবার 7 × 7 × 49, তাই না? ঠিক কিনা বুঝতে পারছো? তখন ইলেকট্রন অ্যাম্প্লিফাই হচ্ছে না, ইলেকট্রনের সংখ্যা বাড়ছে তো। এবার এখান থেকে আবার যখন এখানে গিয়ে এই অ্যানোডে গিয়ে ধাক্কা মারবে তখন কি 7 × 7 × 7 × 49। ক্লিয়ার হচ্ছে কিনা বলো, বুঝতে পারলে? হ্যাঁ দাদা হ্যাঁ দাদা তার মানে আলটিমেটলি দেখো ক্যাথোড থেকে ইলেকট্রন ছেড়েছিল কটা? একটাই। কিন্তু আলটিমেটলি এখানে ইলেকট্রন কটা এলো? দেখো আমি 7টা করে যদি ধরি তাহলে একটা ইলেকট্রন 7টা এখানে তৈরি করলো, 7টা 7টা এখানে 7 × 7, আবার এ 7টা তাহলে 7 × 7 × 7, তারপর আবার এ 7টা তাহলে ইন্টু 7, তারপর এখান থেকে আবার 7টা মানে ইন্টু 7। তাহলে এতগুলো ইলেকট্রন তৈরি হলো। যদি ক্যাথোডে একটা ইলেকট্রন ছাড়ে তার দরুন এতগুলো ইলেকট্রন অ্যানোডে পৌঁছবে, ইয়েস অর নো? হ্যাঁ ঠিক না? হ্যাঁ দাদা তার মানে দেখো, তার মানে অ্যাকচুয়ালি এখানে দেখো যখন ক্যাথোডে লাইটটা এসে পড়ছে তার মানে এ অ্যাম্প্লিফাই করছে ইলেকট্রনটাকে অ্যাম্প্লিফাই করছে, আরো বাড়াচ্ছে। হ্যাঁ, একটা ইলেকট্রন গিয়ে কিন্তু এই ডাইরেক্ট যদি জুড়ে দিতাম, এসব ডাইনোড যদি না রাখতাম, তাহলে দুটো অ্যানোড আর ক্যাথোড যদি রাখতাম দুপাশে, তাহলে ডাইরেক্ট একটা ইলেকট্রনই গিয়ে যেত কোনো ডাইনোড না রাখলে। কিন্তু যেহেতু আমি ডাইনোড রেখেছি তাহলে কি হবে, ইলেকট্রন অ্যাম্প্লিফাই হচ্ছে। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে যখন হ্যাঁ ইলেকট্রন দাদা হ্যাঁ ইলেকট্রন জেনারেট হচ্ছে তখনই কি হলো, ও ক্যাথোডে গিয়ে ধাক্কা মারলো। তার মানে কি আলটিমেটলি ইলেকট্রিসিটি যেটা তৈরি হবে, ইলেকট্রন বেশি তৈরি হচ্ছে মানে কি, যত বেশি ইলেকট্রন অ্যানোডের কাছে পৌঁছবে তার মানে ইলেকট্রিসিটি কি হবে, ইন্টেন্সিটি ইনক্রিজ করবে, বেড়ে যাবে। বেড়ে যাবে। তাহলে এই যে দেখো লাইট ফেলছো আর ইলেকট্রন তৈরি হচ্ছে এবং ইলেকট্রন সেটাকে অ্যাম্প্লিফাই করছে, তার মানে কারেন্টটা অ্যাম্প্লিফাই হচ্ছে অ্যাকচুয়ালি, তাই না? ইলেকট্রন অ্যাম্প্লিফাই হচ্ছে মানে ইলেকট্রিসিটি অ্যাম্প্লিফাই হচ্ছে। এবারে ইলেকট্রিসিটি অ্যাম্প্লিফাই করাটা, তার মানে এখানে যা দেখো, যদি আমি এই লাইট যেটা ছাড়ছি সেটা ইন্টেন্সিটি একটু বাড়িয়ে দিই, আইটা যদি একটু বাড়ানো থাকে বাড়িয়ে দিই, তাহলে বেশি পরিমাণে একটা ইলেকট্রনের জায়গায় দুটো ইলেকট্রন তৈরি করবে, দুটোর জায়গায় তিনটে ইলেকট্রন ছাড়বে। তাহলে কি হবে, এখানে অ্যাম্প্লিফিকেশনটা আরো বাড়বে, ইয়েস অর নো? হ্যাঁ দাদা হ্যাঁ দাদা অ্যাম্প্লিফিকেশন বাড়বে, তার মানে আরো বেশি বেশি কারেন্ট তৈরি হবে। হ্যাঁ, তার মানে এখান থেকে কারেন্ট তৈরি হওয়ার মাধ্যমে আমরা ইন্টেন্সিটি মাপবো, এটাই তো। কিন্তু বলো তো দেখি কেন আমার কারেন্ট অ্যাম্প্লিফাই করার দরকার হচ্ছে? আমি তো জাস্ট দুটো ইলেকট্রোডকে বসিয়ে দিলেই হয়ে যেত, তাহলে তো একটা ইলেকট্রন এখানে গিয়ে ধাক্কা মারলো, কারেন্ট তৈরি হয়ে গেল, আমি মেজার করে নিলাম ইন্টেন্সিটি। আমাকে ইলেকট্রিসিটিটাকে অ্যাম্প্লিফাই করার কি দরকার পড়ে এবং কখন পড়ে, কোন ক্ষেত্রে বলো দেখি, বুদ্ধি করে বলতে পারবে? মানে আমরা ফটো মাল্টি কোশ্চেনটা বুঝতে পারলাম না, হ্যাঁ হ্যাঁ কোশ্চেনটা বুঝতে পারলাম না। বলছি যে আমরা তো এই ডাইনোডটাকে ব্যবহার যদি না করতাম, তাহলে এখানে ধরো দুটো ক্যাথোড আর অ্যানোড, যেটা আগের ক্ষেত্রে করছিলাম, ক্যাথোডে ইলেকট্রন তৈরি হলো, এখানে অ্যানোডে পৌঁছে গেল, তাহলে ইলেকট্রিসিটি জেনারেট হয়ে গেল। তাহলে আমার ডাইনোড কেন ইউজ করে আমাকে ইলেকট্রনটাকে মাল্টিপ্লাই করা হচ্ছে, মানে ইলেকট্রনটাকে মাল্টিপ্লাই করতে হচ্ছে কেন, কোন ক্ষেত্রে আমরা এরকম ডাইনোড ব্যবহার করব, কোন কেসে বলতে পারবে কেউ? মানে কারেন্টটাকে অ্যাম্প্লিফাই করা দরকার পড়ে কখন? ইন্টেন্সিটি বাড়ানোর জন্য। ইন্টেন্সিটি বাড়ানোর জন্য বলছে। আচ্ছা, বেশ। আচ্ছা, তোমরা অ্যাম্প্লিফায়ার তো নাম শুনেছো, অ্যাম্প্লিফায়ার, হ্যাঁ, যেটা সাউন্ড সিস্টেমের ক্ষেত্রে অ্যাম্প্লিফায়ার যেটা ইউজ করা হয়, এই অ্যাম্প্লিফায়ার কখন মানে কি জন্য ইউজ করা হয়, অ্যাম্প্লিফাই করা মানেটা কি? অনেকটা দূরে পৌঁছানোর জন্য।
সাউন্ডটাকে বাড়ানোর জন্য, তাই তো? তাই না? হ্যাঁ হ্যাঁ দাদা সাউন্ডটাকে বাড়ানোর জন্য। তাহলে কেন সাউন্ডটাকে বাড়ানো দরকার হয়? সাউন্ডটা কম বলে, আমাদের ভয়েসটা কম বলে, আমাদের যদি দূরে সাউন্ডটাকে পৌঁছাতে হয় অনেক দূরে, তাহলে আমি তো চেঁচালে হবে না। তাহলে আমাকে কি করতে হবে? আমার এই সাউন্ডই বেরোবে, কিন্তু আমার ওটাকে কি করতে হবে? মাইকে ওটা অ্যাম্প্লিফাই হয়ে যাবে, অ্যাম্পলিফাই করতে হবে। হ্যাঁ অ্যাম্প্লিফাই করতে হবে। তাহলে অ্যাম্প্লিফাই করলে তাহলে শ্রোতা যে অনেক দূরে থাকলেও সে শুনতে পাবে এবং সেটা স্পষ্ট শুনতে পাবে। কিন্তু আমি যদি খালি গলায় একটা ভিড় লোক, মানে ভিড়ের মধ্যে কথা বলি, তাহলে কি কেউ যারা কাছাকাছি তারা শুনতে পাবে, যারা দূরে তারা কিছু অর্ধেক শুনবে অর্ধেক শুনবে না। তাহলে এই যে ব্যাপারটা, এই যে এটা কখন করা হচ্ছে, তার মানে অ্যাম্প্লিফাই কখন করতে হবে? যখন ট্রান্সমিশনটা বা ট্রান্সমিটেড লাইটের ইন্টেন্সিটি খুব কম হয়। কোনো একটা স্যাম্পেলের মধ্যে দিয়ে লাইট পাস করানো হলো, করিয়ে যে ট্রান্সমিটেড লাইটটা হলো সেটা খুব কম ট্রান্সমিটেড লাইটটা, এবার সেইটা যথার্থ পরিমাণে কারেন্ট তৈরি করতে পারে না। তারপরে ডিটেক্টর কি হবে? ডিটেক্টর অত ভালো বুঝতে পারবে না যে কত ইন্টেন্সিটির লাইটটা এলো, কারণ ওই যে সামান্য পরিমাণ লাইট ট্রান্সমিট হয়েছে স্যাম্পেলের মধ্য দিয়ে, সে ওই কারেন্ট তৈরি করার জন্য কি অতটা যথাযথ নয়, অতটা বেশি নয়। তাহলে যখনই ইন্টেন্সিটি অফ ট্রান্সমিটেড লাইট খুব কম হয়, তখন আমার তাকে অ্যাম্প্লিফাই করার প্রয়োজন হয়। তো অ্যাম্প্লিফাই করে আমরা আলটিমেটলি কারেন্টটাকে বাড়িয়ে নিই। তাহলে কারেন্টটাকে বাড়িয়ে নিলে সিগন্যালের যে পিকগুলো কি হবে? একটু অ্যাম্প্লিফাই হবে, পিকগুলো বেড়ে যাবে। তো ওই যে পিকটাকে স্পষ্ট দেখানোর জন্য যে কতটা ইন্টেন্সিটি অ্যাকচুয়ালি এলো, সেটা বুঝতে গেলে আমাকে কি করতে হয়? আমাকে কারেন্টটাকে একটু বাড়িয়ে নিতে হয় বাই ইউজিং ডায়োড বা অ্যাম্প্লিফায়ার। ওকে, তাহলে কখন আমরা ইউজ করব ফটো মাল্টিপ্লায়ার টিউব? যখন ট্রান্সমিটেড লাইটটার ইন্টেন্সিটিটা খুব পরিমাণ কম হয় তখন। যখন ট্রান্সমিটেড লাইটের ইন্টেন্সিটি খুব কম, যেটা কিনা ডিটেক্টর বুঝতে পারছে না যে কত অ্যাকচুয়াল ইন্টেন্সিটি, এত কম, তখন তাকে একটু বাড়িয়ে নিতে হয় বাই ইউজিং ডায়োড। তারপরে বাড়িয়ে নেবো কি করে? ইলেকট্রিসিটি বাড়িয়ে নেবো, প্রপোর্শন করে নেবো। ইলেকট্রিসিটি বাড়াবো কি করে? ইউজিং ডায়োড। তাহলে অল্প একটু ইন্টেন্সিটি আসলেই অনেক কারেন্ট তৈরি হবে, তারপরে আমরা সিগন্যালটা খুব ভালো স্পষ্ট পাবো। ঠিক কি না? বুঝতে পেরেছো? স্যার ডায়নোডে অ্যাকচুয়ালি হ্যাঁ থাকে কি যার ফলে এটা হয়? ডায়োডের মধ্যে থাকে অ্যাকচুয়ালি হচ্ছে লুজলি বাউন্ড ইলেকট্রন, মানে যারা খুব সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে। ধরো ট্রানজিশন মেটাল যদি থাকে, তাহলে সেক্ষেত্রে যারা নিচের দিকের যে মেটালগুলো, যারা লুজলি বাউন্ড ইলেকট্রন ক্যারি করে, যাদের জেড এফেক্টিভ কম, সহজে ইলেকট্রন ছাড়তে পারে, সেই ধরনের মেটেরিয়াল থাকে, যাদের মধ্যে একটু এনার্জি দিলেই বা ইলেকট্রন দিয়ে ধাক্কা মারলেই ইলেকট্রন, লুজলি বাউন্ড ইলেকট্রন বেরিয়ে যাবে, এরকম। যেমন আমরা একটু আগে বললাম না যে কোট করা হয় অ্যালকালি মেটাল দিয়ে। কেন অ্যালকালি মেটাল ইউজ করা হয়? কারণ অ্যালকালি মেটালের যে বাইরের যে ইলেকট্রনটা আছে সেটা খুব লুজলি বাউন্ড, NS1, সেই NS1 ইলেকট্রন সহজে বের করে দেওয়া যায়, ওই জন্য ওই লুজলি বাউন্ড ইলেকট্রনওয়ালা মেটাল নেওয়া হয়। তো ওই ডায়োডের ক্ষেত্রেও যে মেটালটা নেওয়া হয়, সেই মেটাল বা এলিমেন্টটা নেওয়া হয়, সেই এলিমেন্টের ইলেকট্রনগুলো খুব লুজলি বাউন্ড হয়, যাতে করে একটা ইলেকট্রন ধাক্কা মারলে যেন 6-7টা ইলেকট্রন বার করে নিতে পারে সে। বুঝতে পারছো? কিন্তু যদি টাইটলি বাউন্ড হয়, খুব স্ট্রং জেড এফেক্টিভ ওয়ালা এলিমেন্ট হয়, তাহলে সে কি ইলেকট্রন রিলিজ করবে? ধরো মনে করো ফ্লুরাইড দেওয়া হলো, ফ্লুরাইড, তো ফ্লুরাইড কি হাইলি ইলেকট্রোনেগেটিভ, তো ইলেকট্রনকে খুব জোরে ধরে রেখেছে, তাহলে সেখানে ইলেকট্রন ধাক্কা মারলে কি ইলেকট্রন বেরোবে? উত্তর হচ্ছে না। তাহলে এমন কিছু মেটেরিয়াল ইউজ করতে হবে যেখানে কিনা সহজে ইলেকট্রন সে জেনারেট করতে পারে, লুজলি বাউন্ড ইলেকট্রন আছে, যাদের জেড এফেক্টিভ খুব কম, ইলেকট্রোনেগেটিভিটি কম, বা আয়োনাইজেশন পোটেনশিয়াল কম, এইরকম মেটেরিয়াল। বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ দাদা। আচ্ছা, এই হয়ে গেল ফটো মাল্টিপ্লায়ার টিউব। এটা লিখছি না কিছু, এর হাফ পাতা ফাঁকা রাখো, নোটটা দেখে লিখে নেবে। আচ্ছা, লাস্ট আমাদের আছে সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর মেটেরিয়াল, সেমিকন্ডাক্টর ডিটেক্টর। সেমিকন্ডাক্টর ডিটেক্টর, এটা আমাদের লাস্ট ডিটেক্টর। মানে এটা হয়ে গেলে আমাদের ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপির যে ইনস্ট্রুমেন্টেশন সেটা শেষ হয়ে যাবে। এরপর আমরা ধরবো আইআর ধরবো, তারপর অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি। লিখেছো? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ দাদা। তোমরা পি টাইপ এন টাইপ সেমিকন্ডাক্টর পড়েছো? হ্যাঁ আচ্ছা, ধরো মনে করো একটা মেটেরিয়াল নেওয়া হলো, যেখানে এইগুলো এলিমেন্ট আছে, হ্যাঁ, পরপরের এলিমেন্ট আছে। এলিমেন্টগুলো কি আছে? মনে করো সিলিকন আছে। সিলিকন কোন গ্রুপ এলিমেন্ট? গ্রুপ 14। গ্রুপ 14।
এবার গ্রুপ 14 মানে তারা কটা হাত তৈরি করতে পারে? 4টে। চারটে। চারটে। তাহলে এরকম ধরো এটাতে দেখাই যায় এখানে 4টে হাত তৈরি করতে পারে, 4টে মানে ভ্যালেন্সি হচ্ছে 4। হ্যাঁ, প্রত্যেকটাই তাই করতে পারে, এরকম ভাবে 4টে হাত করতে পারে। এগুলো সব সিলিকন। আচ্ছা, এবার যদি এটার মধ্যে আমি কোন একটা পজিশনে সিলিকনের বদলে আমি ওখানে অ্যালুমিনিয়ামকে ডোপ করে দিই, এটাকে বলে ডোপিং। তো অ্যালুমিনিয়াম কোন গ্রুপ এলিমেন্ট? 13। 13। তাহলে অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি কত? 3। 3। তাহলে ট্রাইভ্যালেন্ট। ট্রাইভ্যালেন্ট। আচ্ছা, ট্রাইভ্যালেন্ট মানে ওর কাছে কটা ভ্যালেন্স ইলেকট্রন আছে? 3টে। 3টে। আর সিলিকনের কাছে কটা ভ্যালেন্স ইলেকট্রন আছে? 4টে। 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 আচ্ছা, অ্যালুমিনিয়ামের জায়গায় যদি সিলিকন থাকতো তাহলে টোটাল ক্রিস্টালে যতগুলো ইলেকট্রন থাকতো, এই টোটাল যে ছবিটা এঁকেছি, অ্যালুমিনিয়ামের জায়গায় যদি সিলিকন আঁকতাম তাহলে টোটাল যে কটা ভ্যালেন্স ইলেকট্রন হতো, এখন সিলিকনের বদলে যদি একটা অ্যালুমিনিয়াম রিপ্লেস করি তাহলে টোটাল ইলেকট্রন কমে গেল না বেড়ে গেল? কমে গেল একটা। একটা কমে গেল। তার মানে একটা ইলেকট্রন কমে গেল মানে সিস্টেমের মধ্যে একটা ফাঁকা জায়গা রয়ে গেল না? হ্যাঁ দাদা। হ্যাঁ। তাহলে যখনই একটা ইলেকট্রনের জন্য ফাঁকা জায়গা রয়ে গেল মানে একটা পজিটিভ জায়গা রয়ে গেল, মানে হোল রয়ে গেল, ফাঁকা জায়গা। এই হোলটা রয়ে গেল মানে এটাকে বলা হবে পজিটিভ টাইপ সেমিকন্ডাক্টর বা পি টাইপ সেমিকন্ডাক্টর। ক্লিয়ার? তার মানে এখানে একটা হোল রয়ে গেছে, একটা ইলেকট্রন কম রয়েছে, তার মানে হোল রয়ে গেছে। তাহলে এটাকে বলা হয় পি টাইপ সেমিকন্ডাক্টর বা পজিটিভ টাইপ, যেহেতু ফাঁকা জায়গা রয়েছে। ঠিক আছে? তাহলে পি টাইপ সেমিকন্ডাক্টর। হ্যাঁ। আচ্ছা, সেম জিনিস আমি এই সিলিকনটাকেই নিলাম, সিলিকনটাকেই নিলাম, হ্যাঁ, কিন্তু আমি এই জায়গাটা অ্যালুমিনিয়াম না দিয়ে, মানে এগুলো মুছে দিই, অ্যালুমিনিয়াম না দিয়ে আমি ওই জায়গাটায় যদি আমি ফসফরাস দিই, ফসফরাস ডোপ করি, তাহলে ফসফরাসের ভ্যালেন্সি কত? 5। 5। 5। তাহলে সিলিকন থাকলে যতটা না ইলেকট্রন হতো টোটাল, ফসফরাস দেওয়ার ফলে ইলেকট্রন বেড়ে গেল না কমে গেল? বেড়ে গেল। ইলেকট্রন একটা বেড়ে গেল। বেড়ে গেল। তার মানে কি সিস্টেমের মধ্যে একটা ফ্রি ইলেকট্রন বেড়ে গেল। তাহলে সিস্টেম নেগেটিভ ইলেকট্রন যদি বেড়ে যায় তাহলে এটা যেহেতু পেন্টাভ্যালেন্ট, তাই না, পেন্টাভ্যালেন্ট, তাহলে সিস্টেমে একটা ইলেকট্রন বেড়ে গেল, তাহলে এটা কি বলা হবে, কি ইলেকট্রন রিচ হয়ে গেল, তার মানে এটাকে বলা হবে এন টাইপ সেমিকন্ডাক্টর, দ্যাট ইজ নেগেটিভ টাইপ, তাই তো, নেগেটিভ টাইপ। তাহলে দেখো পি টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে এক্সেস কি থাকে? হোল। আর এন টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে কি থাকে? এক্সেস ইলেকট্রন। ইলেকট্রন। এবার দুটো সেমিকন্ডাক্টরকে ধরো আমরা জুড়ে দিচ্ছি, দুটো সেমিকন্ডাক্টরকে আমরা জুড়ে দিচ্ছি, একটা পি টাইপ সেমিকন্ডাক্টর, এই এটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর, আর তার সঙ্গে গায়ে জুড়ে দিলাম একটা এন টাইপ সেমিকন্ডাক্টর। পি টাইপ সেমিকন্ডাক্টরের কাছে কি আছে? কি আছে? একটা হোল আছে। মানে এক একটা ডোপিং এ এক একটা হোল আছে। এবার যে একটা ক্রিস্টালে তো একটা ডোপিং হয় না, অনেকগুলো অ্যালুমিনিয়াম ডোপিং হয়েছে, তাহলে অনেকগুলো হোল তৈরি করেছে, তাহলে অনেকগুলো এরকম হোল তৈরি করেছে। আর ঠিক একই রকম ভাবে এন টাইপ সেমিকন্ডাক্টরে প্রত্যেকটা ডোপিং এ একটা করে ইলেকট্রন, তাহলে কি হবে? অনেকগুলো ইলেকট্রন তৈরি করেছে, তাই না? তাহলে এটা হয়ে গেল, তাহলে পি টাইপ এবং এন টাইপের জাংশন হয়ে গেল। এবার যখনই এটা জাংশন হয়ে গেল তখন কি হবে দেখো, এই মাঝখানে যে রিজিয়নটা তুমি দেখতে পাচ্ছ, এই জায়গাটা দেখো, খেয়াল করো, এই জায়গাটা কি আছে দেখো, এগুলো তো হোল আছে এখানে, তাহলে হোল এবং ইলেকট্রন তারা কাছাকাছি চলে এসছে না জাংশনে?
হ্যাঁ দাদা। তাহলে হোল এবং ইলেকট্রনগুলো যেহেতু তারা একদম গায়ে গায়ে চলে এসছে, ওরা যেটা করবে সেটা হচ্ছে ওই জাংশনে আচ্ছা একটা ইলেকট্রন ইকুইভ্যালেন্ট টু একটা হোল, তো মানে একটা ইলেকট্রন মানে নেগেটিভ, একটা হোল মানে পজিটিভ। এবার একটা ইলেকট্রন আর একটা হোল যদি মিশে যায় তাহলে কি তৈরি করবে? নিউট্রাল। হ্যাঁ হ্যাঁ তাহলে এই যে জাংশন যে জায়গাটা, মানে আমি জাংশন রিজিয়নটাকে যদি এটা বলি, যেটা হচ্ছে জাস্ট এই জাংশনটা, এই যে এরকম এই যে জাংশনটা, যেটা এই যে দুটো জাংশন দুটো জাস্ট টাচ করেছে যে জায়গাটা, সেই জায়গাটা কি হবে? পজিটিভ না নেগেটিভ? পি টাইপ না এন টাইপ হবে? কি হবে? নিউট্রাল হয়ে যাবে নিউট্রাল জায়গাটা। নিউট্রাল হবে। কারণ কি? ওখানে হোল যেমন আছে, আবার ইলেকট্রনও আছে। হোল আছে, ইলেকট্রন আছে, হোল আছে, ইলেকট্রন আছে, ইলেকট্রন আছে, হোল আছে, এইভাবে কি হবে? আলটিমেটলি ওটা নিউট্রাল হবে। কিন্তু বাকি যে পার্টটা আছে সেটা কি হবে? সেটা নিউট্রাল তো হতে পারছে না। টাইপ আর ইন টাইপ। হ্যাঁ, এদিকটা পি টাইপ, এদিকটা কি থাকবে? এন টাইপ থাকবে। এই যে জায়গাটা, যে জায়গাটায় নিউট্রাল জোন হিসেবে কাজ করছে, এইটাকে বলা হয় ডিপ্লিশন রিজিয়ন। বলা হয় ডিপ্লিশন রিজিয়ন। ডিপ্লিশন রিজিয়ন। ওকে, এবার দেখো এই যে পার্টটা হচ্ছে নিউট্রাল। হ্যাঁ, এবার এই যে জায়গাটা, এদিকটা আর এদিকটা দুটোকে ব্যাটারির সঙ্গে কানেক্ট করে দেওয়া হলো। হোল যেটা সেটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, সরি এটা হচ্ছে পজিটিভ। ঠিক আছে, তাহলে দেখো এই ব্যাটারির যে পজিটিভ পোল, এই ইলেকট্রনগুলোকে, এই যে ইলেকট্রনগুলোকে এই দিকে টানবে না? ঠিক হ্যাঁ না? দাদা। আবার দেখো এই যে হোলগুলোকে, এটা তো পজিটিভ, হোল মানে পজিটিভ, তাহলে ব্যাটারির নেগেটিভ পোল হোলগুলোকে তার নিজের দিকে টানবে। হ্যাঁ তার মানে দেখো যদি দুজন দুই দিকে টানে, তার মানে মাঝখানে ডিপ্লিশন জোনটা খুব ছোট তৈরি হবে। এরা মিশতে পারবে না? মিশতে পারবে? না দাদা। না। মিশতে পারবে না। তার মানে এই যে ন্যারো একটা ডিপ্লিশন জোন তৈরি হবে। এবার কি হবে? যখনই, এটা নর্মাল কেস, এবার যখনই তোমার লাইট পড়বে, লাইটটা কোথায় ফেলতে হবে? একদম ডিপ্লিশন জোনে, ডিপ্লিশন জোনে লাইটটা ফেলতে হবে। এইভাবে দিই, অন্য কোথাও ফেললে হবে না, ডিপ্লিশন জোনে লাইটটাকে ফেলতে হবে। ওই যে লাইটটা, যেটা ট্রান্সমিটেড লাইট, ওটা ডিপ্লিশন জোনে ফেলতে হবে। তাহলে কি হবে? যেই ডিপ্লিশন জোনে পড়বে, এইখানে যে হোল এবং ইলেকট্রন এরা তো নিউট্রাল হয়ে রয়েছে, এর থেকে যে ইলেকট্রনগুলো আলাদা হয়ে যাবে, যেই এনার্জি নিয়ে নেবে, ইলেকট্রনগুলো আলাদা হয়ে সে কি করবে? কোন কোন দিকে ছুটবে? ব্যাটারির কোন দিকে ছুটবে ইলেকট্রনগুলো? পজিটিভ। পজিটিভ দিকে। তার মানে যেই এনার্জি পাবে সে, এই যে ইলেকট্রনগুলো আছে এগুলো এদিকে ছুটবে, আর হোলগুলো কোন দিকে ছুটবে? নেগেটিভ দিকে। এইদিকে নেগেটিভ। ছুটবে। ঠিক কি না? তাহলে ইলেকট্রন ফ্লো সেটা এই দিকে হবে, আর হোল ফ্লো সেটা কোন দিকে হবে? এই দিকে হবে। তো যত এই দিকে থেকে এদিকে হবে তত কি হবে? তত ইলেকট্রিসিটি জেনারেট হবে। আর ইলেকট্রিসিটি যত জেনারেট হবে তত কি হবে? তত কারেন্ট ফ্লো হবে। আর কারেন্ট ফ্লো যত হবে তার মানে বুঝে যাবো যে এখানে ইন্টেন্সিটি বেশি ছিল। তাহলে এইটা আমরা যত বেশি লাইট ফেলবো তত ইলেকট্রন ফ্লো হবে, তত আমাদের পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে। এই হচ্ছে সেমিকন্ডাক্টর ডিটেক্টর। এবার সেমিকন্ডাক্টর ডিটেক্টরে তোমায় কি করতে হবে? অবশ্যই তোমাকে লাইটটা ফেলতে হবে কোথায়? তোমাকে ডিপ্লিশন জোনে ফেলতে হবে। ডিপ্লেশন জোনে। ডিপ্লিশন জোনে তোমাকে লাইটটা ফেলতে হবে। এই হচ্ছে সেমিকন্ডাক্টর মেটেরিয়ালের মেকানিজম। ওকে হ্যাঁ ওকে, তাহলে এটাও আমি লেখাচ্ছি না, জাস্ট তোমরা ফাঁকা রেখে দাও, আমি নোটসটা পাঠাচ্ছি এক্ষুনি, তোমরা জাস্ট ওখান থেকে কপি করে নেবে বা পড়ে নেবে। ওকে হ্যাঁ ওকে, তাহলে আজকে আমরা এখানেই ছেড়ে দিচ্ছি।
আমাদের ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি শেষ হয়ে গেল, এরপরের দিন আমরা আইআর স্পেকট্রোস্কোপি শুরু করবো। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে বাবা।